আজকে রিয়েলিজমের আর কোনো পেন্টিং এর ক্ষেত্রে, পেন্টিং স্কাল্পচারের ক্ষেত্রে রিয়েলিজমের আলাদা করে দাবি থাকতে পারে না। আজকে যে দাবিটা আছে হাইপার রিয়েলিজম, সেটা অন্য। আজ আমাদের 15 নম্বর প্রশ্নভিত্তিক প্রোগ্রামের তৃতীয় পর্ব। বিষয় আর্ট মুভমেন্ট। একটা নির্দিষ্ট বিষয়, একটা প্রশ্ন উঠলে তার উপর একটা প্রেজেন্টেশন রাখা হয়, তারপর সেই প্রেজেন্টেশন নিয়ে আলোচনা হয়। আজকে আর্ট মুভমেন্টের তৃতীয় পর্ব। সঙ্গে আছেন মিতালি দাস, শান্তিনাথ পাত্র, নবকুমার চক্রবর্তী ও বিশ্বজিৎ মুখার্জি। কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে দেবেন, প্রয়োজন হলে ওখানেই উত্তর পাবেন। এটা গেল আমাদের প্রশ্ন। আচ্ছা, আমি দ্রুত কতগুলো সংযোজন আর সংশোধন সেরে নিই। এই ছবিটা যে দেখিয়েছিলাম, এই দুটো ছবি, এই জুটি, তার মধ্যে বাঁ দিকেরটা বলেছিলাম ওই মেমেলুক, তুর্কি মেমেলুক গার্ড, নেপোলিয়নের আর্মিতে একটা আহ, অংশ ছিল মেমেলুক, টার্কির মেমেলুক ট্রাইব, তারা গার্ড ছিল। তারা টহল দিচ্ছিল মাদ্রিদের রাস্তায়, তাদের সব বিদ্রোহীরা মেরে ফেলে, তার পরের দিন ডান দিকের ম্যাসাকারটা হয়। আমি ওখানে একটা কথা বলেছিলাম, ভুল বলেছিলাম। আমি বলেছিলাম এই মেমেলুকরা হচ্ছে প্রচন্ড ফিয়ার্স ওয়ারিয়ার, এবং এরা পয়সার জন্য, মানে তুমি পয়সা দিলে ওর মার্সিনারি। আর তো আমি বলেছিলাম জাপানের শগুনের মতো, ওটা ভুল বলেছি। আমি ভাবছিলাম সামুরাই, বলছিলাম শগুন। শগুন হচ্ছে জাপানের এক সময়কার রুলিং ক্লাস, মোটেই। আর সামুরাই হচ্ছে জাপানের ওই মার্সেনারি একটা গোষ্ঠী। তাদের একটা বিশাল ইতিহাস আছে। আহ, এইটা আমি ভাবছিলাম সামুরাই, বলেছি শগুন, এটা ভুল করেছি। আম, আমি এই যে ছবিগুলো দেখিয়েছিলাম রোমান্টিক মুভমেন্টে, টমাস কোলের হাডসন রিভার স্কুলের ছবি। এখানে একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, এইখানে দেখবে নদীর ধারে ছাতা রয়েছে, আর্টিস্টের সরঞ্জাম। এই যে প্লেন এয়ার পেইন্টিং, ওপেন এয়ারে কাজ করা, এটা আহ, বিশালভাবে এসছে 19th সেঞ্চুরি মাঝামাঝিতে, কিন্তু আগেও কিন্তু আর্টিস্টরা, মানে ছোট ছোট স্কেচ, এটা পেন্টিংটা যা 76 ইঞ্চ বাই 51 ইঞ্চ, সাড়ে সাড়ে 51 ইঞ্চি, এটা বাইরে নিয়ে যাওয়াটা একটু মুশকিল। এগুলো যে বাইরে করতেন তা না, আর্টিস্টরা কিন্তু ছোট ছোট অয়েল স্কেচ কিন্তু বাইরে বসে অনেক দিনই, আহ, বেশ দু এক শতাব্দীর প্র্যাকটিস ছিল। সুতরাং প্লেন এয়ার ব্যাপারটা দুম করে একদিনে শুরু হয়েছে এই 19th সেঞ্চুরি মাঝামাঝি তা নয়। ট্রেনের একটা প্রসেস। তাই এইখানে যে যে আর্টিস্টের, এটা আমি দেখাতে ভুলে গেছিলাম আগের বার, আর্টিস্টের যে সরঞ্জাম, তার মানে উনি আরেকটু সরে গিয়ে ওইটা নিয়ে কাজ করছেন। এটা ওরই সরঞ্জাম হওয়া স্বাভাবিক। তার মানে কি উনি বাইরে স্কেচ করতেন, ছোট ছোট পেন্টিং করে, তারপরে ফিনিশটা স্টুডিওতেই করতো। সেইটা বদলাবে এই আমাদের 19th সেঞ্চুরি মাঝামাঝি গিয়ে। এইখানে দেখিয়েছি একটা জিনিস বলতে ভুলেছি, এইখানে কোথাও একটা এই রিপ্রোডাকশনটা দেখা যাচ্ছে না, একটা নেটিভ আমেরিকান যে ওখানকার যে ভূমি সন্তান আহ, দাঁড়িয়ে আছে, নেচারের দিকে দেখছি। এই যে রোমান্টিক চিন্তা, যে এটা এত ভার্জিন, আর এই যে মানুষরা এখানে থাকে, তাদের উনি রেকগনাইজ করছেন, কিন্তু ওটা প্রকৃতির অংশ টাইপের এইগুলো, এই ঝামেলার কথাবার্তা। তা এটা আছে, একটা ছোট্ট করে একটা লোক দাঁড়িয়ে ওই দিকে আমাদের দিকে, পেছনের দিকে দেখছে, সেটা বলতে ভুলে গেছিলাম। এইখানে একটা জিনিস, স্কাল্পচার যখন দেখিয়েছিলাম, আমি বলেছিলাম রোমান্টিক আর্টিস্টরা তো নানান রকম অ্যাডভেঞ্চার, মানে তাদের সাবজেক্ট, স্টাইল, এসব নিয়ে নানান রকম অ্যাডভেঞ্চার করেছে। তা স্কাল্পচারে এই দুটো, এই এক্সাম্পল, এই যে স্কাল্পচারে যে প্রকৃতি, প্রকৃতি সাবলাইম, কিভাবে দেখাবো এই যে প্রকৃতির যে সিংহ ইয়ে মারছে, খরগোশ মারছে, বা এই যে সাপের সঙ্গে যুদ্ধ করছে, এইগুলোই ছিল স্কাল্পচারের টপিক। কিন্তু একটা জিনিস আমার বলা উচিত ছিল ওখানে, স্কাল্পটারদের কিন্তু পেইন্টারদের মতো ওই স্বাধীনতা ছিল না। এটা আমি স্কাল্পচারের প্রোগ্রামে প্রথমে বলেছিলাম। এই যে ডান দিকে জেরিকো, যে রাফট অফ দ্য মেডিউসাতে যে রিস্ক নিচ্ছেন, একটা আলাদা স্টুডিও ভাড়া করে সেই 20 ফুট লম্বা পেন্টিং করছেন, তাতে সেই মরার মাথা, হাত, এই যে এক্সপেরিমেন্ট গুলো, যেটাতে রোমান্টিক পেন্টারদের ওই ওই যে এরে পাগল রে, এই ব্যাপারটা এসছে রোমান্টিক যুগ থেকে,
সেইটা কিন্তু স্কাল্পচারদের উপায় ছিল না। স্কাল্পচার স্কাল্পটারদের স্কাল্পচারদের না স্কাল্পটারদের স্কাল্পটারদের কিন্তু সীমাবদ্ধতা ছিল, ক্লায়েন্টকে খুশি করতে হবে। এগুলো সবই কমিশন কাজ, নিজে কাজ করব এটা পেইন্টারের পক্ষে সম্ভব ছিল। স্কাল্পটার নিজে কাজ করছে, এটা রদার জেনারেশন থেকে শুরু হয়, তারপরে গিয়ে 20th সেঞ্চুরিতে বাড়ে। সুতরাং এখানে রোমান্টিক ভাবনা চিন্তা থাকলেও তার অত তুমি বেড়া ভাঙতে পারবে না, সেটা আমার বলে দেওয়া উচিত ছিল। পেন্টারদের মতো ওই স্বাধীনতা স্কাল্পটারদের ছিল। আচ্ছা, এবার আমরা যাই আজকের। তাহলে আমাদের এই আর্ট মুভমেন্টের যে ডেফিনিশন আমি দিয়েছিলাম, এই কটা পয়েন্ট: হিস্টোরিক্যালি গ্রাউন্ডেড, কনসিয়াস, কালেকটিভ কনসেনসাস, ফাইনাইট পি ডিসার্নেবল লেগাসি। এগুলো আগেই রয়েছে, আমি যেতে যেতে যেখানে যেখানে যা দেখাবো এইগুলোর কিছু কিছু পয়েন্ট আউট করব। এবার হচ্ছে আমাদের আর্ট মুভমেন্টের লিস্টটায় আসি। আজকের এই হাইলাইট করা রয়েছে বারবিজন স্কুল আর রিয়েলিজম, দুটো করব আমি। একটা জিনিস বলে রাখা ভালো, এই রোমান্টিসিজম, বারবিজন স্কুল, রিয়েলিজম আর ইমপ্রেশনিজম, এগুলো না, এই তিনটে মুভমেন্ট কিন্তু কানেক্টেড। এটা তিনটে আত্মীয় বলতে পারো। দেখবে কিভাবে বারবিজন স্কুলটার মধ্যে আবার রোম্যান্টিসিজমের অনেক ভাবধারা রয়েছে। সুতরাং এগুলো না একদম আলাদা আলাদা ওইরকম মুভমেন্ট না, কিছু কিছু ক্ষেত্রে পরস্পরের বিরোধী, কিছু কিছু ক্ষেত্রে পরস্পরের থেকে নিচ্ছে। সেখানে বারবিজন স্কুল, রিয়েলিজম আজকে করব, পরের দিন ইমপ্রেশনিজম। তা এই এই তিনটে কিন্তু মোটামুটি রিলেটেড, ভালো মতো রিলেটেড। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এখন ফ্রান্সে ঢুকে পড়ছি, আমরা ফ্রান্সে থাকবো কিছুক্ষণ, কিছু দুটো পর্ব। আমি বলেছিলাম যে ইতিহাসের দুরকম স্টাডি হয়, ডায়াক্রনিক আর সিনক্রনিক। ডায়াক্রনিক হচ্ছে সময়ে, সিনক্রনিক হচ্ছে ইয়েতে, তোমার একই সময়ে বিভিন্ন জায়গায় কি ঘটছে। আমরা কিন্তু সিনক্রনিক ছেড়ে এখন ডায়াক্রনিক। রোমান্টিক মুভমেন্ট অনেকটা সিনক্রনিক ছিল, আমি ইংল্যান্ড দেখিয়েছি, জার্মানি দেখিয়েছি, একটু একটু করে হলেও। কিন্তু এখানে কিন্তু আমরা কিছুদিন এই যে ইতিহাসের যে ন্যারেটিভ, মাস্টার ন্যারেটিভ যাকে বলে, মহা আখ্যান, এটা আর্ট হিস্ট্রিতে এইভাবে তৈরি হয়েছে যে কেননা তখন কি এই যে এই সময়টা যে দেখাবো এখন, এই যে 19th সেঞ্চুরির মাঝামাঝি, অন্য দেশে কিছু হয়নি, হয়েছে, আমরা দেখবো। ইমপ্রেশনিজমের পর আমরা যাব অন্য দেশে, একটু ইংল্যান্ডের দিকে তাকাবো। কিন্তু ফ্রান্সে এটা মোটামুটি আর্ট হিস্ট্রিতে স্বীকার করে নেওয়া হয় যে এই যে আর্ট হিস্ট্রির যে আখ্যান, তাতে ফ্রান্সে যা হয়েছে এই ধরো 30-40 বছরে, 19th সেঞ্চুরি ধরো 1840s থেকে 1880s 90s পর্যন্ত, সেটার মধ্যে একটা লজিক্যাল এমন কতগুলো ব্যাপার আছে যাতে আমাদের বেসিক্যালি ইতিহাস লিখতে সুবিধা হয়। এটা জেনে রাখা বলে, এর মধ্যে সত্যাসত্যের ব্যাপার শুনে আমি জার্মানি, এই যে রিয়েলিজম বা এগুলো, বারবিজন স্কুলটা ভেরি লোকাল, এটা লোকাল আমি বলবো। রিয়েলিজমটার কিন্তু অন্য বহিঃপ্রকাশ ছিল অন্য দেশে, কিন্তু আমরা কিন্তু ফ্রান্সই দেখছি। এটা বলে রাখ, মানে এটা এটা একটা ইতিহাসের সীমাবদ্ধতা, কিন্তু কিছু করার নেই। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে বারবিজন স্কুল, আমি বলেছি আইডিয়া বেসড মুভ, এখানে স্টার্টটা দিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে বারবিজন স্কুল কোনো স্কুল না। ফার্স্ট অফ অল আমরা দেখবো নিউ ইয়র্ক স্কুল হবে আবার 1940s-এ। এটা কোনো স্কুল না, এটাকে বলা হয় স্কুল ইন দ্য সেন্স যে এটা একটা চিন্তাধারার সংহতি আছে, এরকম একটা গোষ্ঠী। তো বারবিজন হচ্ছে, বারবিজন বলে ইংরেজিতে, বারবিজন। বারবিজন হচ্ছে একটা গ্রাম, এই প্যারিস থেকে 40-50 মাইল দূরে একটা অরণ্য, একটা বন আছে, জঙ্গল বলবো না, বন। সেখানে অনেক, তার আশেপাশে গ্রাম আছে, চাষাবাদ হয়। সেই বনটাকে বলা হয় ফন্টেনব্লেউ, ফন্টেনব্লেউ ফরেস্ট। সেই ফন্টেনব্লেউ বেশ বড় জায়গা, তার আশেপাশে কিছু গ্রাম, তার মধ্যে একটাকে বারবিজন। এই বারবিজতে গিয়ে আহ, কিছু আর্টিস্ট থাকতে শুরু করেন 1830-এর দশকের শেষ শেষ থেকে। এই রোমান্টিক মুভমেন্টের শেষ দিকটা, তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে। এবার ওরা বলে আমরা গ্রামে গিয়ে থাকবো এবং ওখানকার জীবনযাত্রা আঁকবো। আহ এরা সবাই এখানে মুভমেন্ট, এটাকে এই অর্থে বলা হয়, আমি সেই জন্যই স্টার্টটা দিয়েছি। প্রত্যেকে যে সবকিছুতে এগ্রি করতেন তা না।
কিন্তু এটা একটা কমিউনিটি মতো ছিল, ওরম আমরা একটা মুভমেন্ট করছি ওরম না। এটা একটা প্রত্যেকে নিজের নিজের মতো করে গেছেন, সবাই একসঙ্গে গেছেন, একসঙ্গে এসছেন তা না। আর স্টাইলের দিক থেকেও অনেক আলাদা আছে। সেখানে আমি এটাকে আইডিয়া বেসড মুভমেন্ট, আইডিয়াটা কি, এই যে আমি আহ, গ্রামীণ জীবনযাত্রাকে সামনে থেকে দেখব, এইটা হচ্ছে আইডিয়া। এটা এত বিরাট কি ব্যাপার, বিশেষ বিশাল একটা ব্যাপার। ওই সময়ে গিয়ে এই এই গ্রামীণ জীবনকে আমি সামনে থেকে দেখব, এটা একদম নতুন, আগে কেউ কোনোদিন পড়েনি এটা। আর এরকম একটা আর্টিস্টরা থাকতে শুরু করছে একটা জায়গায়, সেটা তো হয়ই। তাহলে এটা ছিল একটা প্লেন এয়ার পেন্টিং, এইবার শুরু। আহ, ওরাও যে সব পেন্টিং, আমি বলে দেবো, ওরাও যে সব পেন্টিং বাইরে পুরোটা করতেন তা না। আহ, ছোট পেন্টিং করে এনে স্টুডিওতে ফিনিশ করতেন। প্লেন এয়ার পেন্টিং একেবারে পরিষ্কার বাইরে নিয়ে গিয়ে কাজ করে, এটা মোটামুটি ইমপ্রেশনিস্টরা চালু করেছে। ইমপ্রেশনিস্টরা প্লেন এয়ারের প্রবক্তা একদম, আহ, কথাটার প্রকৃত অর্থে। কিন্তু তাও আমি ইমপ্রেশনিজমের সময় বলবো কিছু বড় পেন্টিং আছে যেগুলো স্টুডিওতে করা। তা প্লেন এয়ার পেন্টিং মানে ওপেন এয়ার পেন্টিং, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, প্লেন এয়ার পেন্টিংটা যেন স্টাইল টেকনিকের সঙ্গে রিলেটেড। প্লেন এয়ার পেন্টিং রিয়েলিজম সম্বন্ধে, এই বার্বিনো স্কুল সম্বন্ধে যারা লিখেছেন তারা মোটামুটি এগ্রি করেন, প্লেন এয়ার ব্যাপারটা, প্লেন এয়ার পেন্টিং করব, এটা একটা অ্যাটিচিউডের ব্যাপার। একটা অ্যাটিচিউড, আর্টিস্টের একটা মানসিকতা, যে আমি মানে আমাদের এটা ভাবতে খুব মানে পারবোই না ভাবতে, যে স্টুডিও থেকে বাইরের দিকে তাকাচ্ছি এবং বাইরে গিয়ে অন্তত স্কেচ গুলো করে আনছি, অয়েল স্কেচ। এটা যে কি কঠিন ছিল, কি নতুন ব্যাপার, আজকে আমাদের পক্ষে বোঝা সম্ভব। আর ছবি আঁকাটা এতটাই স্টুডিও ওরিয়েন্ট। তার প্লেন এয়ার পেন্টিং একটা আর্টিস্ট কমিউনিটি, অলবি এটা লুজ ওয়ান, লুজ একটা কমিউনিটি, ওইরকম ভাবে স্ট্রং কিছু কমিউনিটি। ফ্যাসিনেশন উইথ দ্য লাইফ অ্যান্ড ল্যান্ডস্কেপ অফ রুরাল ফ্রান্স, এই গ্রামীণ ফ্রান্স, ফরাসির গ্রামীণ জীবনের প্রতি। এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, তার মানে কি ওই রোমান্টিসিজমের মূল কথা ছিল কি, যে ইয়ে করো, নেচারে ফিরে যাও। এই নেচারে, তার মানে কি বারবিজন স্কুলে নেচারে ফিরে যাওয়ার ব্যাপারটা অনেকটা রোমান্টিক। সুতরাং বারবিজন স্কুল দাঁড়িয়ে আছে দু পা দিয়ে, একদিকে অ্যাজ আ মুভমেন্ট, একদিকে রোমান্টিসিজম একটা পা, আর রিয়েলিজম একটা পা। আমি রিয়েলিজম একটা পরে আসছি। আহ, কিন্তু এই যে রুরাল লাইফের দিকে তাকাবো, এটা হচ্ছে আহ, তখনকার নতুন ব্যাপার, এটা রোম্যান্টিসিজম থেকে আসছে। কিন্তু ওই যে বললাম, রিয়েলিজমের সঙ্গে কিছু ওভারল্যাপ থাকবে, কিছু পরস্পর বিরোধিতা থাকবে। ওভারল্যাপ অফ রোম্যান্টিসিজম এন্ড রিয়েলিজম। আচ্ছা, আমি আগে ক্যারেক্টার গুলোকে দেখিয়ে নিই। জন বাপ্তিস্ট কামিল কোরো, ইনি সবচেয়ে সিনিয়র। দেখো, জন্ম কবে, 1796, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্যে। উনি প্রথম যান বারবিজতে আস্তানা গাড়েন। তারপরে ছিলেন নার্সিস ভার্জিলিও দিয়াজ দলা পেনিয়া, 1807 জন্ম। আমি সবার কাজ যে দেখাবো তা না, কয়েকজনের কাজ আমি মেইন ক্যারেক্টার গুলোকে দেখিয়ে নিই। অনরে দমিয়ের কিছু কিছু ক্যারেক্টার রিপিট হবে রিয়েলিজম। অনরে দমিয়ের, নিও 1808 জন্ম। নিও ছিলেন কিছুদিন বারবিজতে। কনস্ট্যান্ট ফ্রয়ন, তারপরে আছেন জুল দুপ্রে, 1811 জন্ম। সবাই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একেবারে মাঝামাঝি সময় জন্ম। টিওদোর রুসো, খুব নাম করা, ওই বারবিজন স্কুলের নাম করতে গেলেই এর নাম করা হয়। টিওদোর রুসো, 1812 জন্ম। শার্লস জাক, 1813 জন্ম। আহ, এরা বারবিজতে গিয়েছে। জন ফ্রাঁসোয়া মিয়ে, 1814। এর অনেক মানে এরও একটু ওভারল্যাপ আছে, আমি পরে দেখাবো। আর ইনি হচ্ছেন শার্ল ফ্রাঁসোয়া দবিনি। আচ্ছা, আহ, ওরা উদ্বুদ্ধ হয়েছিলেন দুটো জিনিস। একটা হচ্ছে 17th সেঞ্চুরির নেদারল্যান্ডস এর ল্যান্ডস্কেপ। এই যে জাকব ভান রুইসডেল দেখতে পাচ্ছ, 17th সেঞ্চুরির লোক, এর সঙ্গে 19th সেঞ্চুরি কোনো সম্পর্কই নেই। ল্যান্ডস্কেপ কিন্তু হতো, হতো না তা না, খুব কম হতো। নেদারল্যান্ডস এর আর্টিস্টরা করতো ল্যান্ডস্কেপ। রুইসডেলের কিছু ল্যান্ডস্কেপ আছে। ওরা এই যে হার্লেম, হার্লেম হচ্ছে ওখানকার একটা টাউন, হার্লেমের
যে বই ল্যান্ডস্কেপের বৈশিষ্ট্য, মানে ল্যান্ডস্কেপ হতো একটা অঞ্চলের বৈশিষ্ট্য নিয়ে। এই যে বিশাল আকাশ, হার্লেমের এই ইয়ের তোমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল সেখানে, তার কাজ হচ্ছে অদ্ভুত। কোনোটাই বাইরে পুরো করা নয়। এটা খুবই ছোট, 10 ইঞ্চি বাই 2 ফিট 1 ইঞ্চি। আহ, আ- আমার তাও মনে হয় না উনি পুরোটা বাইরে করেছেন। উনি ওই হয়তো কিছুটা শুরু করে ভেতরেই ফিনিশ করেছেন। এই যে মেঘের স্টাডি ফাডি, এই যে নেচারের দিকে, তা এটা কিন্তু 17th সেঞ্চুরিতে টুকটাক দেখা গেছে। ওরা ভীষণ, বারবিজন আর্টিস্টরা ভীষণ উদ্বুদ্ধ ছিলেন এই ল্যান্ডস্কেপে। তোমার এই জেকব ভান রুইজডার একটা ফিগার। আর এই ইংরেজদের মধ্যে টার্নারকে ওরা রিজেক্ট করেছিলেন, কারণ ওদের ছিল আমি দেখবো কি হচ্ছে। টার্নার তো তা না, অ্যালেগোরিক্যাল ল্যান্ডস্কেপ। কনস্টেবল বিরাট, আর কনস্টেবল অনেক অল্প বয়সে মারা যাওয়ার জন্য কনস্টেবল ওদের কাছে একটা বিরাট ইন্সপিরেশন ছিল। তো এইটা যেমন ধরো কোরোর কাজ, আম, এই যে ফার্স্ট লিভস নিয়ার মান্তিস। তা এই যে হেজি ব্যাপার, তখন ফটোগ্রাফি আসছে মাথায় রেখো। 1839-40 যখন বার্বিজতে ওরা যাচ্ছেন কাজ করছেন, তখন কিন্তু ফটোগ্রাফি আসছে। এখন ফটোগ্রাফির আলোচনাটা ছাড়া রিয়েলিজমের আলোচনা করা যায় না। তো তো ফটোগ্রাফির, তাহলে ফটোগ্রাফির সঙ্গে সম্পর্কটা কি? অনেক ভুল বোঝাবুঝি আছে এই নিয়ে যে ফটোগ্রাফির সঙ্গে পেন্টিং সম্পর্কটা কি। হ্যাঁ, পেন্টাররা ফটোগ্রাফির তখন কিন্তু মনে রাখতে হবে কি ফটোগ্রাফি ছিল। বিশাল ক্যামেরা, কোনো শাটার ছিল না প্রথম দিকে, এক্সপোজার লেন্সের ক্যাপটা খুলে এক্সপোজার দিয়ে লাগিয়ে দেওয়া হতো। সেই জন্য অনেক দু রকম ফটোগ্রাফি চালু হয়, 1839 সালে চালু হয়। এটা ফটোগ্রাফির আলোচনা, আমি এর বেশি বলছি না, কোনো এক্সাম্পলও দেখাচ্ছি না। ডোগেরো টাইপ, এইটা লুই মন ডোগের, ফ্রেঞ্চ। সেটা একটা কপার বা জিঙ্কের পাতের ওপর এক্সপোজারটা দিলে ওটা একটাই হয়, ওটা কপি করা যায় না পেন্টিং এর মতো। সেটাতে এবং খুব স্থির বিষয় চাই, স্থির। লোক হলে দাঁড়িয়ে থাকতে হবে স্টিফ পোজ দিয়ে, বা এই গাছের পাতা নড়লেই তো হেজি হয়ে যাবে, হ্যাঁ হাওয়ায় নড়লে। এটা একটা ক্যালো টাইপ। হেনরি ফক্স ট্যালবট ইংল্যান্ডে 1840 সালে করেন, উনি যে কাগজের উপরই ইয়ে দিয়ে, ইমালশন দিয়ে কপি করা যায়। এই দুটো চালু হয়েছিল। দোগেরো টাইপের সুবিধাটা ছিল, দোগেরো টাইপে যদি তুমি স্থির বিষয় পাও, খুব শার্প লাইন হয়, মানে আউটলাইন। আর ক্যালো টাইপে একটু ব্লার। এই যে ক্যালো টাইপের যে আবছা, এই জিনিসটা চলে আসছে পেন্টিং এ। তার আগে যদি তুমি দেখো, এই যে তোমার কনস্টেবলের পেন্টিং কিন্তু তা নেই। এখানে কিন্তু কোরো ওইটা নিচ্ছেন, এটা ফটোগ্রাফির ইনফ্লুয়েন্স। কিন্তু ফটোগ্রাফির মতো করে আঁকছেন তা না, কিন্তু উনি যে আউটলাইন গুলো একটু যে ব্লার করে দেওয়া, আবছা আবছা মিশে যাচ্ছে আকাশের সঙ্গে, এটা ফটোগ্রাফির সঙ্গে মানে অবিসংবাদিত ভাবে জড়িত। আর ফটোগ্রাফির সঙ্গে পেইন্টারদের রিলেশনটা অনেক মানে নানান রকম কমপ্লিকেটেড, জটিল। কারোর রিলেশন ভালো ছিল, কেউ কে কিভাবে ব্যবহার করবে। আমরা জেরোমের ব্যবহার দেখেছি ফটোগ্রাফি কিভাবে। এরা কিন্তু অন্য, এরা আভাঙ্গার, এরা অন্যভাবে চিন্তা করছে। এরা ফটোগ্রাফিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছে, ফটোগ্রাফির একটা ইফেক্ট নিয়ে হয়তো কাজ করছে, কিন্তু একটা জিনিসের ফটো তুলে এনে সেটা থেকে আঁকছে তা নয়। একটা ওরা যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, দেখছেন, কিন্তু এটা হয়তো এই সিনটার কোনো ফটো উনি দেখানো, আমি জানি না। কিন্তু ফটোগ্রাফ যে দেখছেন তাতে যে ওই যে আবছা আউটলাইন গুলো থাকে, সেইটাকে উনি কাজে লাগাচ্ছেন। আচ্ছা, এই তো এখানে দেখো থিওডোর রুসোর এই যে তোমার শান্ত ছায়া শনিবীর শান্তির নীড়, একদম তাই। কিন্তু এখানে একটা কথা বলে দেওয়া ভালো, আজকে যদি ওইরকম ভাবে বার্বিজ স্কুলের মতো ল্যান্ডস্কেপ, ওই একটা জায়গায় গিয়ে কিছু আর্টিস্ট, এটা কিন্তু আজকে ঢপটা মেরে লাভ নেই, আজকে আর হবে না। ওটা হয় না আজকে। তুমি যদি একটা ইন্ডাস্ট্রিয়াল আরবান জায়গা থেকে যাও, তুমি যদি গ্রামেরই লোক হও আলাদা কথা, কিন্তু তুমি যদি, আর তাতেও গ্রামের লোক হলেও তুমি একটা বিশাল কিছু ল্যান্ডস্কেপের একটা ওরকম মুভমেন্ট তৈরি, বিশাল আমি আমার গ্রাম বাংলার ছবি আঁকবো ওইখানে বসে, করতে পারো, কেউ বারণ করছে না। কিন্তু তুমি এটা নিয়ে কোনো মুভমেন্ট সম্ভব নয়, কারণ ওই যে আমি গিয়ে দেখবো আঁকবো, এটা তো তখন নতুন ছিল। এখন তার ওটা ওটা তো নতুন নয়। তুমি কি করবে যেটা আজকে অন্য মিডিয়াম বা এতে, এই যে আমি একটা সচেতনতা, তখন কি হচ্ছে, ফ্রান্সে ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন, মানে শহর বাড়ছে, শহরের তোমার মানে
যে আর্কিটেকচার, শহরের যে স্ট্রাকচার বদলাচ্ছে, আর গ্রাম থেকে সব শহরে ওই শ্রমিক শ্রেণী কারা, এরা কৃষক ছিল, এবং অনেক এই যে লেবার ফোর্স, এই শ্রমজীবী মানুষ ওই সময়টা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে হচ্ছে সবই কৃষক। এবং অনেকে শহরে কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, একটা যখন ধানের ফসল, ধান না, ফসল টসল তোলে, তখন কিন্তু গ্রামে গিয়ে তারা করছে। তখন অনেকে আবার দুটো প্রফেশনেই আছে, তাদের কৃষিজীবী, মানে কৃষিজীবী মানুষ, আবার শ্রমজীবী মানুষ, তারা দুরকমই। সুতরাং গ্রামের সঙ্গে শহরের যে সম্পর্কটা একটা অদ্ভুত ইন্টারেস্টিং জায়গায় ছিল, যেটা আর আজকে ওইভাবে নেই। আজকে অন্যরকম সম্পর্ক, কিন্তু সেটা ওই গিয়ে আমি ল্যান্ডস্কেপ দেখে, ল্যান্ডস্কেপ এঁকে আমি একটা একটা কিছু আমার নিজের মধ্যে কিছু একটা নাড়া দেবে বা দর্শক কেন দেবে, এটা আর সম্ভব না। আহ, এটাতে তোমার থিওডোর রুসোর একটা মানে খুব সেই শান্ত, সেই জমি চাষ করছে, কম্পোজিশন ভীষণ ভাবে। এরা সবাই কিন্তু একাডেমিক, মানে ট্রেন্ড একাডেমিতে, কিন্তু এরা এই যে বাইরে গিয়ে করছে এবং কৃষিজীবী মানুষের সঙ্গে থাকছে, আশেপাশে থাকছে, এইটা ছিল নতুন, একাডেমিতে মানতে পারছে না। এবং এরা থিওডোর রুসোর একের পর এক সালতে ছবি রিজেক্টেড হয়েছে। আহ, এইটা মানে অফকোর্স ওই যে এই যে একটা শান্ত ট্র্যাঙ্কুইলিটি, এটা কনস্টেবল থেকে ভীষণ ভাবে উনি ইন্সপায়ার্ড ছিলেন। আম, এটা হচ্ছে দবিনি, চার্লস চার্লস ফ্রাঁসোয়া দবিনির, আম, মানে তোমার ওই ওই অঞ্চলে একটা শান্তি, মানে আমাদের কাছে এটা ওই শান্তির প্রতীক, ওদের কাছেও যে তা ছিল না তা না, কিন্তু ওরা আরো, ওদের ওই যে নতুন ব্যাপারটা আমি গ্রামীণ জীবনকে দেখছি, এইটা আমাদের আর আজকে আর এটাকে ইয়ে করে কোনো মানে হয় না। এইবারে দেখো কনস্ট্যান্ট এ গরু গরু টরু নিয়ে, ক্যাটল নিয়ে কাজ করছে। এগুলো তো অবশ্যই স্পটে করা না, যেটা করেছে এই ইয়েটার সিনটা স্পটে করা, তারপরে এটাকে মডেল বসিয়ে, এগুলো মডেল বসিয়ে করা। এই যে একটা সেই দুধ দুইছে এই ধরনের জীবন, এইটা দেখে যেটা মুশকিলটা হয়, এই বারবি, এই যে ধরো আর্ট কলেজে আজকে এটাকে দেখানো হলো, এটাকে ভুল বুঝবে যে আমি আজও এরম করলে খুব অর্থপূর্ণ হবে, তোমার ভালো ছবি হবে, কিন্তু মুভমেন্ট হবে না ওই দিকে। কোনো নতুন কিছু তুমি বলতে পারবে না গ্রামের ল্যান্ডস্কেপ দিয়ে এইভাবে দেখিয়ে। এই দেখো, একবার ঢালু জমির কিরকম একটা বয়ে, একদম মানে এদের কিন্তু স্টাইল, ব্যক্তি মানে এক একজনের স্টাইলের, টেকনিকের ট্রিটমেন্ট, মেটেরিয়াল প্রসেস ট্রিটমেন্ট এক এক রকম ছিল, সবাই একরকম না। সেই জন্য আমি একটা স্টাইল বেস বলছি না। এইবার হচ্ছে মিয়ে, জন ফ্রাঁসোয়া মিয়ে যার কথা বললাম, একেবারেই ফিগার, মোস্টলি এরা ল্যান্ডস্কেপ বেসড, কিন্তু একেবারে ফিগার, উনি একেবারে ল্যান্ডস্কেপটা করে তারপরে ফিগার মডেল স্টুডিওতে এনে, এটা হচ্ছে গ্লিনাস। গ্লিনাস হচ্ছে ক্ষেত মজুর, ক্ষেত মজুরও না, যারা মানে সবকিছু হয়ে যাওয়ার পর, আহ, মানে ফসল তুলে নেওয়ার পর খুদগুলো তোলে, মানে গরিবস্য গরিব, খুদগুলো তুলে তুলে সেইগুলো রান্না করে, কুঁচড়ে করছে, মানে সাংঘাতিক জীবন তাদের। ক্ষেত মজুরও না, ক্ষেত মজুরও কাজ করে খেতে, এরা তারপরে কাজ হয়ে যাওয়ার পরে এসে জাস্ট পড়ে থাকা জিনিসগুলো তো গ্লিনার্স বলে। আহ, ওইখানে মনে একটা অদ্ভুত একটা মনুমেন্টালিটি দিচ্ছে, এটা পরে আসছি। ওর ওর মেয়ে হচ্ছে রোমান্টিসিজম রিয়েলিজমের মাঝখানে দুই পা দিয়ে দাঁড়িয়ে আছেন। গ্লিনাস উনি একেবারে এটা মানে বিখ্যাত একটা কিংবদন্তি হয়ে গেছে গ্লিন। আর এই যে বিষয়টা, গ্লিনারের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি পরে বলছি, আমি আবার ওকে ফিরিয়ে আনবো। বা এই যে দুজনে চাষি দম্পতি, সূর্য ডুবছে, কাজের শেষে প্রার্থনা করছে, এবং সিলুয়েট আমরা একটু নিচে থেকে দেখছি, পুরো ব্যাপারটার মধ্যে একটা আইডিয়ালাইজেশন আছে। এবং এই আইডিয়ালাইজেশনটাই যেটা রিয়েলিস্টরা, রিয়েলিজমের ক্ষেত্রে আইডিয়ালাইজেশনটা দেখবে ওরা ছেড়ে, এইখানে একটা বড় তফাৎ বারবিজন স্কুলের সঙ্গে রিয়েলিস্ট মুভমেন্ট। সুতরাং তাহলে কি হলো, অ্যাজ আ মুভমেন্ট বারবিজন হচ্ছে একটা কমিউনিটি, তাদের একটা চিন্তা ভাবনার সংহতি ছিল, তাদের মূল জায়গা, কেন্দ্রীয় জায়গা ছিল আমি গ্রামীণ জীবনকে দেখে আঁকবো। এইটা এবার কে কিভাবে করছে তাতে কোনো রকম
সংহতি ওইভাবে ছিল না, টেকনিক মেটেরিয়ালেও না, বিষয়েও না, উপস্থাপনাতেও না। এইবার আসছি আমি রিয়েলিজম। রিয়েলিজম হচ্ছে, আমি ছোট হাতের এম দিয়েছি কেন? এই যে বড় হাতের এম মানে আনুষ্ঠানিকভাবে একটা ইস্তাহার, সেইটা আমরা 20th সেঞ্চুরি ঢোকার আগে আমরা পাচ্ছি না। রিয়েলিজমে আমি ছোট হাতের এম দিয়েছি কেন? অনেক লেখা উম, মানে আনঅফিসিয়ালি ইস্তাহার হিসেবে আহ, আমরা মানে মোটামুটি তার পারপাসটা সার্ভ করেছে, এবং একজনের লেখা না, আহ, একাধিক লোকের লেখা। এই রকম হলে আমি এটা পরে ভেবেছি, প্রথম দিন আমি দিইনি ছোট হাতে, পরে ভেবেছি এটাকে হচ্ছে উচিত আমার ছোট হাতের এম দেওয়া। যে ম্যানিফেস্টো মানে ওইরকম না, কিন্তু লেখাপত্তর দিয়ে জিনিসটাকে, যেটা বারবিজ নিয়ে অতটা ছিল না, রিয়েলিজম নিয়ে শুরু হলো। এটাও তোমার আমি ডেট দিলাম। এটাকে আমি স্টাইল বেস বলবো। এখন রিয়েলিজমেও তুমি দেখবে স্টাইল এক একজনের এক এক রকম, তাও আমি কেন এটাকে স্টাইল বেস বলবো, আইডিয়া বেস না, পরে আসছি। প্রথম হচ্ছে, রিয়েলিস্ট মুভমেন্টটা শুরু হয় 1848-49 নাগাদ। আহ, আহ, একটা রেভলিউশন হয় ফেব্রুয়ারির জুলাই, ফ্রান্সে পর পর অনেকগুলো উত্থান হয়েছিল আর কি, প্রতিবাদ এবং উত্থান। জুলাই রেভলিউশন হচ্ছে 1830-এ, সেই দেলাক্কোয়ার যে লিবার্টি লিডিং দ্য পিপল আঁকা। তারপরে ফেব্রুয়ারি রেভলিউশন হয় 1848। ফেব্রুয়ারি রেভলিউশন হচ্ছে, কার্ল মার্কস তখন বেঁচে। ফেব্রুয়ারি রেভলিউশনকে তোমরা বলতে পারো প্রথম রেভলিউশন, যেটার মধ্যে কমিউনিজম বলে লাভ নেই, কমিউনিজমের কথা কিন্তু এখানে আসছে না, কমিউনিজম আরো পরে এসছে। সোশ্যালিজমও বলবো না, সোশ্যালিস্টিক চিন্তা ভাবনার কিছু আভাস, মানে ওখানকার 1848-এর ফেব্রুয়ারি রেভলিউশনে যেসব চিন্তা ভাবনাকে কেন্দ্র করে হয়েছিল, তা তাকে আমরা আজকে সোশ্যালিস্টিক, সোশ্যালিজম বলছি, সোশ্যালিস্টিক চিন্তা ভাবনা বলে চিহ্নিত করতে পারি। তাতে মানে গরিব মানুষের ভোটের অধিকার, এই সব খুব বেসিক জায়গা থেকে। এবং রিয়েলিস্ট মুভমেন্টটা শুরু হয়, এবং এটাও কোনো মুভমেন্ট চলো শুরু করি টাইপের না, কিছু ওই দেখবে এদের জন্ম আরেকটু পরে, অনেকে আবার বারবিজন ইয়েদের বৈশী কতগুলো চিন্তা ভাবনা, এটাও চিন্তা ভাবনার সংহতি। কিন্তু কেন আমি স্টাইলে বলছি, আমি আসছি। শিফট ফ্রম ল্যান্ডস্কেপ টু হিউম্যান সেন্টার্ড সাবজেক্ট। এরা কিন্তু ল্যান্ডস্কেপ নিয়ে আর ইন্টারেস্টেড না। হিউম্যান, এটা হচ্ছে হিউম্যান লাইফ, হিউম্যান যে সমাজের শ্রেণী ইত্যাদি, সমাজ সমাজ হচ্ছে বড় কথা এখানে। এটা একটা প্যারাডক্সিক্যাল রিলেশনশিপ উইথ ফটোগ্রাফি, এইটা এইখানে ওই স্টাইলের ব্যাপারটা আছে। ফটোগ্রাফি সম্পর্কে রিয়েলিস্টদের আরো মানে আমাকে তো জানতে হবে, আমি কিভাবে আমি নেব ফটোগ্রাফিতে, কিভাবে আমি মানে রিজেক্ট করব। রিয়েলিস্টদের, রিয়েলিস্ট যাদের বলা হয় তাদের আহ, তিনটে রুল ছিল। এক হচ্ছে যে আমার বিষয় ঘটে থাকতে হবে, না ঘটেনি এমন কোনো জিনিস আমি আঁকবো না। দুই হচ্ছে ওই যে পূর্বের শো মি অ্যান এঞ্জেল এন্ড আইল পেইন্ট ওয়ান, ওইটা। দুই হচ্ছে আমাকে দেখতে হবে, মানে আর্টিস্টকে দেখতে হবে, চাক্ষুষ অভিজ্ঞতা চাই। আর তিন হচ্ছে, কিন্তু এই যে প্রথম দুটো বললাম, এটা তো ফটোগ্রাফিও করে। একটা ফটোগ্রাফে রিয়েলি যে এম্পিরিক্যাল, যে আমি ডেটা, আমি যা আছে সেই ডেটা ফ্যাক্টের উপর বেস করে আমি ইমেজটা করছি, এটা তো ফটোগ্রাফিও করে। তাহলে আমি আলাদা করবো কি করে? এম্পিরিক্যাল ইয়েট স্টাইলাইজ। স্টাইলাইজ মানে এখানে কথাটার অর্থ হচ্ছে স্টাইল, টেকনিক, প্রসেস, মেটেরিয়াল, ট্রিটমেন্ট, এই সবের মধ্যে এমন একটা কিছু রাখতে হবে যেটাতে আমি ফটোগ্রাফিকে আরেকটু অন্য কিছু করছি, একটা টুইস্ট থাকতে হবে। এইটা হচ্ছে থার্ডটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। আমি এটাকে স্টাইল বেসড মুভমেন্ট বলছি। দেখো, রিয়েলিজম বললে, যে কোনো তুমি আর্ট কলেজ সার্কেলে যদি রিয়েলিজম বললে আমি কি বুঝি, ওই ধরে ধরে করা আর স্মুথ, যেগুলো আমার আর্ট কলেজের রিয়েলিজম একদম না। এটাকে একেবারে ছাড়তে হবে, একেবারে। এটা একেবারে বাজে কথা। রিয়েলিজম বলতে ধরে ধরে মানে যা আছে তাই, তা নয়।
রিয়েলিজম একটা আইডিয়ার ব্যাপার। আমি স্টাইল বেস বলছি কারণ ওই আইডিয়া বড় কথা, ওই যে মানুষ দেখবো, সমাজ, কিন্তু তার মধ্যে এমন ভাবে আমি ফটোগ্রাফি থেকে আলাদা হওয়ার চেষ্টা করছি, এক একজন এক এক ভাবে করেছে সেটা ব্রাশ ওয়ার্ক হতে পারে, কম্পোজিশন হতে পারে, এমন একটা টুইস্ট আছে, আমি দেখিয়ে দেবো সেগুলো, যে আমি ফটোগ্রাফি যা করতো সেটা নয়। এই যে প্যারাডক্সিক্যাল রিলেশনটা, এইটাই হচ্ছে রিয়েলিস্ট মুভমেন্টের গোড়ার কথা। ওই সব ওই যা আছে তাই তা নয়, আদৌ তা নয়। প্যারাডক্সিক্যাল রিলেশনশিপ মানে একটা অদ্ভুত একটা কন্ট্রাডিক্টরি বলতে পারো রিলেশনশিপ উইথ ফটোগ্রাফি। এটা আরো পরিষ্কার হবে দৃষ্টান্ত দেখার। র্যাডিক্যাল চেঞ্জেস ইন এক্সিবিশন প্র্যাকটিস, এই যে এমার্জেন্স অফ গ্যালারি, আস্তে আস্তে সালর বিকল্প, সালন ছাড়া আর কোনো জায়গায় দেখানোর ছিল না, সালর বিকল্প আহ, আহ, তৈরি হচ্ছে। আমি বলবো সেটা, যে এক্সিবিশন প্র্যাকটিস চেঞ্জ করছে এই রিয়েলিস্টদের দিয়ে। সেই জন্যে আর্ট মুভমেন্ট পড়াতে গেলে সবাই রিয়েলিজম দিয়ে শুরু করে। তার কারণটা হচ্ছে রিয়েলিজমই প্রথম যে আর্ট মুভমেন্ট, যেটাকে তুমি আর্ট মুভমেন্ট হিসেবে রেকগনাইজ করো, যদিও তার বড় হাতের এম ইস্তাহার নেই। আর্ট মুভমেন্ট হিসেবে এতগুলো চেঞ্জ ওই সময়টা ঘটছে, আর ওই যে মানুষের এত স্ট্রং ছিল ব্যাপারটা, ওইটা কি প্রথম মুভমেন্ট যেটাকে আমরা মুভমেন্ট হিসেবে রেকগনাইজ করি। ইভেন বার্বিজন স্কুলটা করি না আমি। আজকে এই আর্ট মুভমেন্টের এতে ভাবলাম ওটাকে ডেফিনেটলি রাখা উচিত, কারণ এর রিলেশনশিপটাও বোঝানো উচিত। কিন্তু রিয়েলিজম হচ্ছে মানে আর্ট হিস্ট্রিতে রিয়েলিজম দিয়েই আর্ট মুভমেন্টের আখ্যান শুরু হয়। কমিটমেন্ট টু দ্য অর্ডিনারি, অ্যান্টি হিরো, এই যে হিরো, রোমান গ্রিক এটা ওটা বিবলিক্যাল না, অ্যান্টি হিরো, যাকে কেউ চেনে না, অ্যান্টি হিরোকে আমি আনবো ছবিতে। অ্যাসপেক্টস অফ মডার্নিটি, আধুনিকতার বিভিন্ন, তুমি যেটা তাকিয়েও তা দেখো না ভালো করে, আহ তাকে আনবো। কন্টেম্পোরেনেইটি, এইটা একটা কথা, সমকালীনতা। এটা ওরা, অফকোর্স তুমি বলতে পারো কন্টেম্পোরারি তো সবাই, এই যে কথাটা ব্র্যাকেটে ইল ফোতেট দ সন, এটার মানে হচ্ছে ওয়ান হ্যাজ টু বি অফ ওয়ানস ওন টাইম, তোমাকে সমকালীন হতে হবে। ইল ফোতেট দ সন, এটা তো সবাই, রেনেসাসের লোক তো তখনকার, হ্যাঁ। কিন্তু কন্টেম্পোরানিটি কথাটা মজার ব্যাপার, আজকে আবার কন্টেম্পোরানিটি একটা গত 10, 15, 20 বছরে একটা নতুন মানে পেয়েছে। তখন কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল সমকালীনতা। ওদের যে সমকালীনতা, কি রিয়েলিস্টদের সমকালীনতা, ওই অ্যান্টি হিরো অ্যাসপেক্ট, ছোট ছোট জিনিস যেগুলোকে তুমি অন্য সময় ওভারলুক করে যাও, সেগুলো মানে মানে একাডেমির একেবারে মানে বিরোধিতা। এলিভেশন, কেউ আবার রিয়েলিস্টরা সবাই একরকম না, আমি পরে আবার এই লিস্টটাকে এনে বলবো কে কি, যাদের যে ক্যারেক্টার গুলো দেখালাম তারা কোনটাকে, মানে কে এলিভেশন অফ দ্য অর্ডিনারি, কে আবার তা করেনি সেটা আমি দেখাবো। এলি একটা অর্ডিনারি কে একটা অন্য আইডিয়ালাইজ, তার মানে কি রিয়েলিজমের একটা কন্ট্রাডিকশন আছে কারো কারো ক্ষেত্রে। রিয়েলিজম তো আইডিয়ালিজমের, রিয়েলিস্টে মোটামুটি বলা যায় বার্বিজঁর যে আইডিয়ালিজম ছিল সেগুলোকে ছেড়ে বেরিয়ে আসছে, কিন্তু সবাই পুরোপুরি না। কেউ কেউ এলিভেশন অফ দ্য অর্ডিনারি, ফ্লিটিং সিনস অফ, এই যে অপসৃয়মানতা, মডার্ন সোসাইটির যে অপসৃয়মানতা, আমি সেইটা দেখাবো নানাভাবে। তখন আস্তে আস্তে ওই মানে গ্রামের দিকে রাস্তা তৈরি হচ্ছে, শহর থেকে লোকে গ্রামে গিয়ে থাকতে শুরু করছে, শহরে তুমি নানান রকম দৃশ্য বদলে বদলে যাচ্ছে ঘোড়ার গাড়ির মধ্যে, তারপরে ট্রেন আসবে একটু পরে। রুরাল ফ্রান্স এবং আরবান ফ্রান্স দুটোই রিয়েলিস্টদের, কারো ছিল রুরাল অবসেশন, কারো আরবান ফ্রান্স নিয়ে, মানে প্যারিস বেসিক্যালি সেইটা ছিল বিষয়। আর ছিল প্যারাডক্সিক্যাল রিলেশনশিপ উইথ মডার্ন রিয়ালিটি, রিয়ালিটি কি, বাস্তব কি, তার সঙ্গে একটা অদ্ভুত একটা মানে টুইস্টেড একটা সম্পর্ক, সেটা আমি দেখাবো। আমি আগে ওটা দেখিয়েছি অন্য প্রোগ্রামে। আর হচ্ছে সোশ্যাল স্যাটায়ার, সবাই কিন্তু এই সবগুলো করছে না, এগুলো আমি মোটামুটি জড়ো করেছি, যাদের মূল রিয়ালিস্ট বলা হয়
তাদের আহ প্রত্যেকের কাজের দিকে তাকিয়ে। এবার আমরা ক্যারেক্টার, এই দমিয়ের চলে আসছে। দমিয়ের কিন্তু বারবিজতে ছিলেন, ওকে রিয়েলিস্ট বলা হয়। এবং উনি এই যে রিয়েলিজমে যেগুলো বললাম তার মধ্যে সোশ্যাল স্যাটায়ারে উনি করবেন। উনি কিন্তু অনেক আগে থেকে 1834 থেকেই 40 থেকেই করছেন। সবচেয়ে বড় রিয়েলিজম বললেই পূর্বে জন দেসিরে গুস্তাভ কুরবে একেই। এটা অনেকটা ওভারব্লোন, কারণ পূর্বে ছিলেন মানে আজকে হলে পূর্বে খুব ফ্যামিলিয়ার হতেন। পূর্বে ছিলেন খুবই আজকের যাদের বলা হয় যে খুব পাবলিসিটি স্টান্ট দেয়, পূর্বে ছিলেন ওই রকম আর্টিস্ট। এবং পূর্বে অনেক কন্ট্রোভার্সি আছে ওকে ঘিরে। উনি লাউড ছিলেন। উনি কোনো কিছুর আহ, মানে ইয়ে হলে কোনো জায়গায় বৈষম্য দেখলে বা কোনো মতের বিরোধ হলে উনি চেঁচামেচি করে টেবিল চাপড়ে এই ধরনের ছিলেন। সেই জন্য উনি খুব মানে একটা লাউড ফিগার ওই সময়। কিন্তু শুধু তো পূর্বে না, পূর্বের অবদান অনস্বীকার্য। কিন্তু পূর্বের পূর্বের কথাটা দমিয়েরকে আমি আমি যে ওই যে বললাম এই নামগুলো দিচ্ছি, ছবিগুলো দেখাচ্ছি জন্ম সালের এ অনুযায়ী সবচেয়ে আগে থেকে সবচেয়ে পরে, সেই অর্থে পূর্বে সেকেন্ড আসে। কিন্তু রিয়েলিজম বললে পূর্বে প্রথমে আসে। এই নিয়ে নিয়ে কিন্তু মেয়েকে দুটোতেই ধরা হয়। রিয়েলিজমে মেয়ের ওই যে যা দেখবো করব, ওইখানে তো একটা, ওইটা তো রিয়েলিস্টদের চিন্তা ভাবনার মধ্যে পড়ে। কিন্তু ওর একটা আইডিয়াল, ওই এলিভেশন অফ দ্য অর্ডিনারি, সেটা কিন্তু ওকে দুটোতেই দেওয়া হয়। এবার আমরা দেখতে পাচ্ছি দুজন ক্রিটিক, চার্লস বোদলেয়ার, যার নাম আমরা শুনেছি প্রচুর, কলকাতায় তো অসম্ভব নাম করা হয়েছে অনেক বছর, মানে গত কয়েক দশকে। চার্লস বোদলেয়ার একটা ব্যাপার, কলকাতার ইন্টেলেকচুয়াল জগতে লিখতে শুরু করলো রিয়েলিস্টদের। এইবার ক্রিটিকদের এই জন্য আমি ছোট হাতের এম দিয়েছি, যে এরা কেউ আনুষ্ঠানিক ম্যানিফেস্টো লেখে, কিন্তু এরা যে লেখাগুলো রিভিউ টিভিউ লিখছে, এতে কিন্তু আহ, ওই রিয়েলিজমের আজকের আমরা যে মানে তাত্ত্বিক একটা ব্যাপার, কিছুটা তাত্ত্বিক ব্যাপার আর তথ্য এবং বিশ্লেষণ এগুলো পাচ্ছি। এই ভদ্রলোক ছিলেন আরো বেশি। বোদলেয়ার অনেক সময় রিয়েলিস্টদের একে সমর্থন করেছেন, ওর ছবি ভালো লাগে। কিন্তু এই ভদ্রলোক জুল ফ্রাঁসোয়া ফিলিক্স ফ্লুই হুসন, এর ছদ্মনাম ছিল সফ্লুরি। সফ্লুরি ছিলেন রিয়েলিস্ট মুভমেন্টের একেবারে কি বলবো স্টেড ফাস্ট চ্যাম্পিয়ন। উনি প্রচুর লেখালেখি করেছেন। তার মানে আমরা এখানে যেটা আগে দেখিনি, আমরা দুজন লেখকের ক্রিটিকে আমরা পরিচয় পাচ্ছি। আর একজনের পাচ্ছি মহিলা, রোজা বনিয়ার। তুমি মহিলা তো রেয়ার কেউ নেই, সব লোক দাড়িয়ালা লোক। এই প্রথম একজন আমি এর কথা বলবো। ওর বাবা আর যে দু একজন মহিলা তুমি দেখবে সব হচ্ছে বাবা বা পরিবারের কোনো পুরুষ আর্টিস্ট, তাদের এনকারেজমেন্টে হয়ে। কারণ তখন সালতে মেয়েদের কোনো এন্ট্রি ছিল না। মানে সালা বলছি ওই ইয়েতে, সালাতে ছবি ওই আর্ট একাডেমিতে মেয়েদের নিতে চাইতো না, অনেক ছেড়ে অন্য গল্প। রোজা বনিয়ার, এরা কিন্তু দেখো আরেকটু পরে জন্ম, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের শেষের দিক। আর হচ্ছে মানে এডুয়ার মানে, উনি বার্বিজতে ছিলেন না, কিন্তু উনি 32-তে জন্ম, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একদম শেষে। উনি কিন্তু রিয়েলিস্ট, কিন্তু পরে উনি ইমপ্রেশনিজমে চলে যান। সেই জন্য আবার ইমপ্রেশনিজমও আমি আনবো। এইবারে আমি আগের গুলো দিলাম, এগুলো তো বলে দিয়েছি। এইবারে দেখছি পরের পয়েন্ট গুলো কে কে এই যে কমিটমেন্ট টু দ্য অর্ডিনারি, অ্যান্টি অ্যাসপেক্টস অফ মডার্ন কন্টেম্পোরারি, পূর্বে মানে দমিয়ের মিয়ে বনর, এদের মধ্যে কাজের মধ্যে এটা পাবে। এলিভেশন অফ দ্য অর্ডিনারি সবাই করেনি, মিয়ে বনিয়র। ফ্লিটিং সিনস অফ মডার্ন সোসাইটি, পূর্বে মানে। সবাই সবকিছুতে কিন্তু মন দেয়নি। রুরাল ফ্রান্স মিয়ে পূর্বে, আরবান ফ্রান্স দমিয়ের মানে। পূর্বে কিন্তু প্যারিসের সিন নিয়ে ওর কোনো মাথা ব্যথা ছিল না। মানে দমিয়ের এরা ছিল আরবান জায়গায়, মানে বিষয় খুঁজতেন আরবান লাইফ। কিন্তু রুরাল হচ্ছে মিয়ে পূর্বে। প্যারাডক্সিক্যাল রিলেশনশিপ উইথ মডার্ন রিয়েলিটি, এটা একমাত্র আমরা পাই খুব ভালোভাবে মানের, যে ওটা তো
আমাদের সেই লাঞ্চন অন দ্য গ্রাস বা অলিম্পিয়া দেখাবো। আর সোশ্যাল স্যাটায়ার পুরোপুরি দমিয়ে। এই আমি আর্টিস্টের নামগুলো দিলাম। এখন এরা সবাই সবাইকে চিনতেন, একটা কমিউনিটি মতো ছিল, আর্ট এক্সিবিশন করতেন একসঙ্গে, এবং এই কতগুলো যে এই যে এই প্রথম 3-4টে যে পয়েন্ট এখানে লিস্টে, এগুলো মানতেন। অল্প বিস্তর মানতেন, কেউ এটা বেশি মানতেন, কেউ কম মানতেন। আচ্ছা, এবার তাহলে পূর্বের যদি আমরা 1849-এ করা এই যে বেরিয়াল অ্যাট ওরন্যান, একটা গ্রামের একটা জনৈক ব্যক্তির, কে কার ফিউনারেল আমরা জানি না, কাউকে একটা কবর দেওয়া হচ্ছে, এটা এটা বিশাল পেন্টিং, 22 ফিট লম্বা, 10 ফিট হাই। মানে এটা হিস্ট্রি পেন্টিং এর মতো করে করছেন, মানে ওই সাইজে গ্র্যান্ড ম্যানার। আর কিন্তু দেখো কি সাবজেক্ট, আরে একাডেমিতে তো ফায়ার। তারপরে ওর ট্রিটমেন্ট, ওর মিডল টোন দিচ্ছেন না, আর জিনিসগুলো অনেক ফ্ল্যাট। এইখানে তুমি যদি তো এইটা দেখো, এই যে ল্যান্ডস্কেপে যেভাবে যাচ্ছে, বেসিক্যালি বোরিং একটা আব্রাফোর্ডলার, একটু নিচু এবারে উঁচু, আর এই ভিড়ের মাথাও কিন্তু ওটাকে প্রতিধ্বনি করছে। তারপরে তো মানে নিজের ছোট ছোট, এইটাই হচ্ছে ব্যাপার, যে আমি অর্ডিনারির দিকে তাকাবো, কে মারা গেছে বড় কথা। একাডেমির প্রবলেম ছিল না সাধারণ লোকের ফিউনারেল সাবজেক্ট করা, সেটা প্রবলেম। উনি যেভাবে দেখাচ্ছে, এরকম একটা লম্বা লাইন, তাতে এই যে বাচ্চাটা এখানে ধরে টানছে ওর জব্বাটা, এই আমার বোর লাগছে, বাচ্চাটা এদিকে অন্যমনস্ক, এখানে মহিলারা এর মধ্যে গসিপ করছে, এক একজন কাঁদছে তো আরেক, এই এই জিনিসগুলো ওরা একাডেমি পছন্দ করতো না। ওখানে সবাইকে গম্ভীর হয়ে একটা যদি ফিউনারেল, ফিউনারেল না, বেরিয়াল, বেরিয়াল, ফিউনারেল তো পরে হয়, বেরিয়াল সবাইকে সেই ইয়েটা রাখতে হবে, গাম্ভীর্য, সেটা তো থাকছে না। এখানে একটা কুকুর, আর কিভাবে কম্পোজ করেছে, খুঁজে ফায়ার। এইটাই হচ্ছে রিয়েলিজম। মানে ওই আমাদের কলেজে যেরকম শেখায়, নাক ঠেকিয়ে নাকের নাকের ওপর কানের ডগায় হাইলাইট দিচ্ছে, যেটাকে বাঁধন দাসের কথায় পিঁপড়ের একটা পোর্শনে, ওটা বললাম না, সেটা দিয়ে পিঁপড়ের হাইলাইট। আহ ওইটা রিয়েলিজম না। রিয়েলিজম এইটাকে বলে জীবনকে অন্যভাবে দেখা। এইখানে আমি স্টোন ব্রেকারও আগে অন্য প্রোগ্রামে দেখিয়েছি, এই যে সৌমি অ্যান ইঞ্জিনিয়ার পেন্টার, তখন গ্রাম থেকে শহরে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে, যাতে শহর গ্রামে গিয়ে লোকে ইয়ে মানে মধ্যবিত্ত মিডল ক্লাস গ্রামে প্রমোদ ভবন, মানে তাদের বাগান বাড়িতে থাকতে পারে, বা গ্রামের সঙ্গে শহরের লিঙ্ক তৈরি হচ্ছে। স্টোন ব্রেকার এরা ওই গ্লিনারের মতো একেবারে দরিদ্রতম, এখানে দুজনেই অ্যাননিমাস, মানে তাদের পরিচয় দরকার নেই, আমার দরকার নেই সে ইন্ডিভিজুয়ালিজম, না, এরা একটা শ্রেণী। আর সেই যে ব্যাক ব্রেকিং লেবার, আর কিভাবে কম্পোজ করছে দেখো, এখানে এই যে পেছনের ডাকটা শুধু এদের কন্ট্রাস্ট করার জন্য, এখানে আবার 3 কোনা জায়গা, এখানে পাথর বেরিয়ে আছে, এদিকে নীল আকাশ, একটু ছোট্ট নীল আকাশ, বাদ বাকিটা মানে কি তুমি দেখছো। এটা ওর মডেল দিয়ে করেছেন স্টুডিও, এই ছবিটা নেই, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস হয়ে গেছে। মডেল দিয়ে করেছেন স্টুডিওতে, কিন্তু ল্যান্ডস্কেপটা উনি গিয়ে যে বসে আঁকতেন তা না, আদৌ না, ওই ল্যান্ডস্কেপটা দেখে এসে করেছেন, বা একটা স্কেচ করে নিয়ে এলেন, ল্যান্ডস্কেপ পেইন্টার উনি ছিলেন। কিন্তু যেটা আরেকটা হচ্ছে ফটোগ্রাফির সঙ্গে বলেছিলাম প্যারাডক্সিক্যাল রিলেশন। তুমি দেখো এই যে ছেলেটা যেভাবে এই যে পায়ের ওপর পাথরের চুবড়িটা রেখে এরম ভাবে তুলছে, একটা অকওয়ার্ডনেস আছে, এই যে অকওয়ার্ড, এই অকওয়ার্ডনেসটা ফটোগ্রাফি করে। উনি এই অকওয়ার্ডনেসটাকে, তুমি বলবে ফটোগ্রাফি থেকে সরে যেতে গেলে তো এই অকওয়ার্ডনেসটাকে, একাডেমি কি করতো, একাডেমিতে যদি তুমি এইটা এরম আঁকতে দিত, তাহলে বলতে এই অকওয়ার্ডনেসটাকে কোনো, ওটাকে একটা গ্লোরিয়াস বডি করো, এই অকওয়ার্ডনেসটা দেখিও না। কিন্তু মানে তখনও ফটোগ্রাফি আসার পরে ধরো একাডেমিতে কেউ বলতো যে এর কাঁধটাকে অদ্ভুত তেরছা করে এটা করো না, এই যে শরীরের এই পোর্শনটা দেখো, এইটা এই ডান পাটা পেছনে ভর রেখে বাঁ পাটার ওপর চুবড়িটা রেখে এরকম করে মাথায় তুলবে আর কি। হ্যাঁ,
বা বুকের ওখানে তুলবে। এই যে মোমেন্টটা, এই মোমেন্টটা স্ন্যাপশট ফটোগ্রাফি কিন্তু না, ওটা কথা পরে আছে। স্ন্যাপশট ফটোগ্রাফি আমি ইমপ্রেশনিজমের বেলায় বেশি বলবো। স্ন্যাপশটের কথা ভুলে যাও এখন। এই সময় ফটোগ্রাফি ছিল ক্যামেরা বসিয়ে, লেন্সের এক্সপোর্ট, তারপরে একটু শাটার এলো, শাটার সেই লিফ শাটার যাকে বলে, সে মানে আস্তে আস্তে ফটোগ্রাফি খুব দ্রুত হয়েছে অ্যাকচুয়ালি কয়েক দশকের মধ্যে। কিন্তু 1849-এ যে ফটোগ্রাফি, সেটা বিশাল ক্যামেরা, তার মানে হ্যাঁ, শার্প ফটো এলো, কলোডিয়ান নেগেটিভ, যে কাঁচের ওপর যখন নেগেটিভ করতে শুরু করলো, ওই ক্যালো টাইপ থেকে কলোডিয়ান, তখন শার্প এলো। ডোগেরো টাইপের দরকার নেই, কপিও করতে পারছো, শার্প হচ্ছে। কিন্তু ছবিগুলো তোলার সময় প্রচুর ঝামেলার ব্যাপার আছে, মানে নড়লেই হয়ে গেল। তো সুতরাং ফটোগ্রাফির থেকে উনি বেরোনোর জন্য যেটা করছেন, ফটোগ্রাফির যে অকওয়ার্ড ব্যাপারটা, এটা তো ফটো তুললে ধরা পড়ে যেত। আহ, এই ফটোগ্রাফের যে অকওয়ার্ড সময়টা, অকওয়ার্ড পোজটাকেই উনি দিচ্ছেন এই পরেরটাতে। আর এটা দেখো, এই যে শস্য চালছে, এই যে মেয়েটার এই যে হাতটা আর এই যে কাঁধ, এটা কিন্তু একটা ফার্স্ট ইয়ারের ছাত্রও দেখে বলবি এটা কেমন রে ভাই। ফার্স্ট ইয়ারের ছাত্র কিন্তু এটা দেখে বলবে এটা অদ্ভুত ভাবে আমাদের অ্যাঙ্গেলটা এরম কেন, অ্যাঙ্গেলটা আর একটু ডান দিকে সরো বাবা। এই যে মেয়েটার যে শরীরটাকে যে এরকম বেঁকে আছে, তার এই আর হ্যাঁ বল, এরম ভাবেই করে। ফটো তুললে এরম হতো। উনি পেন্টিং এর যে একাডেমিক ট্র্যাডিশনে সবকিছুকে স্যানিটাইজ করা, এটাকে এতটাই বিরোধিতা করছেন উনি। ফটোগ্রাফি যে জিনিসটা অকওয়ার্ড লাগে কিন্তু রিয়ালিটি, রিয়েলিটিতে ওরকম হয়, কিন্তু তুমি ওটাকে স্যানিটাইজ করবে, ওটা উনি মানছেন না। উনি ওইটাকেই পেন্টিং এর মধ্যে ঢোকাচ্ছেন। তার মানে কি উনি ফটোগ্রাফ কপি করছেন না? ফটোগ্রাফি, ফটোগ্রাফ না, ফটোগ্রাফির একটা এলিমেন্টকে উনি এনে পেন্টিং এ ঢুকিয়ে, বাদ বাকি তো অন্য জিনিস আছেই ওর, ওই মিডল টোন দিচ্ছেন না ইত্যাদি ইত্যাদি। কিন্তু উনি এমন একটা জিনিস তৈরি করছেন যেটা পেন্টিং এর ক্ষেত্রে একেবারে ব্রাত্য। এইটাই হচ্ছে ওর কাছে রিয়ালিটিকে দেখা। এই যে মেয়েটার যে এটা ওই স্টোন ব্রেকারের ছেলেটা থেকেও বেশি উগ্র এই সিনটা, অদ্ভুত অ্যাঙ্গেল থেকে ধরেছে, এটা কিন্তু ফটোগ্রাফিতে হয়। উনি এই যে ফটোগ্রাফির সঙ্গে প্যারাডক্সিক্যাল রিলেশনশিপ, এটা রিয়েলিজমের, অন্তত পূর্বের রিয়েলিজমের একটা অঙ্গ। এই কাজটা নাম হচ্ছে পেন্টার স্টুডিও, অথবা রিয়েল অ্যালিগরি সামিং আপ 7 years অফ মাই আর্টিস্টিক অ্যান্ড মোরাল লাইফ। রিয়েল অ্যালিগরি তো হয় না, বাস্তব রূপক কি করে হয়। আমি আসছি এটা, এখানে বেসিক্যালি আর্টিস্ট ছবি আঁকছে, আর এইদিকে একদল এদিকে একদল। আমি আসছি এটা। এটা হচ্ছে 1855 ছবি। 1849-এ উনি কিন্তু যে ওই যে যেগুলো দেখালাম, ওর মধ্যে একটা দুটো মেডেল পেয়ে গেছে সালোতে। সালোতে তো সবাই একরকম ছিল না, অনেকে রিজেক্ট করতে চাই, দু একজন ওই ওই যে সিলেকশন কমিটিতে বলে নিয়ে নাও নিয়ে নাও, এবং মেডেলও পেয়ে গেছে। যখনকার যেরকম তোমার জাজ টিম থাকতো, উনি পেয়েছেন। কিন্তু 1855 এইটা বিশাল ছবি, 19 ফিট লম্বা আর 11-12 ফিট হাই, এটা রিজেক্টেড হয়। এইবারে আমরা আসি পূর্বের কথায়। আহ, এটা উনি অ্যাওয়ার্ডেড মেডেল অ্যাট দ্য সালোর মধ্যে একটা পোর্শন ছিল তারা লিবারাল চিন্তা করতে চাইতো, তারা মেডেল দিয়েছিল 1849। 1855 কিন্তু এই রিয়েল অ্যালেগরি ছবিটা রিজেক্ট হয়। এবং কখন রিজেক্ট হয়, এটা ছিল প্যারিসের ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ফেয়ার বলে একটা মেলা, মানে 4 বছর পরে পরে একটা মেলা শুরু হয়। প্রথমটা হয় 1851 ইংল্যান্ডে। তারপর থেকে মানে ওটাকে নানান নামে ডাকা হতো, ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার, ওয়ার্ল্ড ফেয়ার। এটা হচ্ছে বেসিক্যালি ইউরোপের ক্যাপিটালিস্ট দেশগুলো এবং আমেরিকা, এরা মিলে কত ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভান্সমেন্ট হয়েছে, কত টেকনোলজি, এইটার জন্য একটা ইন্টারন্যাশনাল মেলা। যেটার 1889-এ বলেছিলাম প্যারিসে আইফেল টাওয়ারটা তৈরি হয় প্যারিসে, ওই মেলাটা হওয়ার সময়। 1855 তো প্যারিসে হয়েছে, প্রথমটা 51-তে ইংল্যান্ডে হয়েছে। ওয়ার্ল্ড ফেয়ার আজও হচ্ছে, এটা অন্য নামে হয় আর কি, অন্য ধরনের নাম দেয়। এই ওয়ার্ল্ড ফেয়ার এর একটা আলাদা হিস্ট্রি আছে, ওয়ার্ল্ড ফেয়ার নিয়ে একটা প্রোগ্রাম করা যাবে। এটার মুশকিলটা হচ্ছে আমাকে ইমেজ এবং তথ্য জোগাড় করতে হবে।
খুব দারুণ ইন্টারেস্টিং সাবজেক্ট। সেই 1855 ওয়ার্ল্ড ফেয়ার হচ্ছিল, ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার বেসিক্যালি। তার সেই বছর যে সালন হচ্ছিল, কারণ অনেকে আসবে ইন্টারন্যাশনাল লোকজন, তখন সেই বছরের সালনটা একটা ভালো করে করতে হবে, সেইখানে ওটা রিজেক্ট। 1855-তে উনি এমন রেগে যান ওই সালন, রিয়েল আলিগড়, উনি একটা নিজের, এইটা হচ্ছে পূর্বের নাম কেন করা হয় এত রেবেল, উনি ওইভাবে যে রেবেল ছিলেন সব ব্যাপারে তা না, কিন্তু উনি মানে চেঁচামেচি প্রচুর করতেন। উনি করলেন কি, যে সালন, সালন আমি দিবি না, নিজে একটা প্যান্ডেল করলেন, প্যাভিলিয়ন অফ রিয়েলিজম, এবং সেখানে একটা নিজে ইস্তাহার লিখলেন, রিয়েলিজম মানে এই করে। উনি ওইখানে আমি ছোট হাতের এম দিয়েছি, ওই সময় উনি এটা কেউ করেনি আগে। একটা লোকে তো সাংঘাতিক কি রে। আচ্ছা, 1861-এ উনি একটা ওপেন লেটার লেখেন, একটা চিঠি লেখেন, কিছু ছাত্র হতে চেয়েছিল ওর। উনি একটা চিঠি লেখেন, পেইন্টিং ক্যানট বি টট, সেটাকে আমি ছোট হাতের এমডি, এইটাও এই ওর রিয়েলিজমের সম্পর্ক চিন্তা ভাবনাকে ব্যক্ত করে। 1861 সালে, ওর টাইম লাইনটা দিচ্ছি। উনি প্যাভিলিয়ন অফ রিয়েলিজম চালু করেছিলেন, লেটার অফ প্রোগ্রেস, লেটার টু ওপেন লেটার টু প্রসপেক্টিভ স্টুডেন্টস দিয়েছেন। 1863 সালে ওর এই যে সালন দে রেফিউজে তৈরি হয়। এটা কি, এত অন্য রকমের ছবি আঁকা হচ্ছে এবং সেগুলো এত বেশি রিজেক্টেড হচ্ছে সালন থেকে, এটাতে ফ্রান্সে তো সরকার চিরদিনই আর্ট নিয়ে ভেবেছে। সরকার থেকে একটা বলে, এই তো মহা ঝামেলা, এই বহু আর্টিস্টের ছবি, তার মানে কি একাডেমির একাডেমির কথাই শুনতে, মানে সালা হচ্ছে হোক একটা সালা, অল্টারনেটিভ সালন চালু হয়, চালু না ওই বছরই হয় 1863-তে, যেটাকে নাম দেওয়া হয় সালন দে রেফিউজে, মানে সালন যে রিজেক্টেড কাজ তাই নিয়ে একটা সালন। সেটার যে সরকার যে মন দিয়েছিল ওদিকে, তার কারণ কিন্তু 1855 পূর্বেই এর বীজটা বপন করেছিলেন, এটা কিন্তু অনস্বীকার্য। সেই জন্য পূর্বের নামটা সবচেয়ে বেশি ওঠে রিয়েলিস্ট মুভমেন্টে। এবার সবচেয়ে বড় কথা, 1870 সালে, উনি 77-এ মারা যান, উনি রিফিউজ, মানে হি রিফিউজ দ্য হাইয়েস্ট অনার ইন ফ্রান্স, লিজিয়ন d'honneur, মানে লিজিয়ন অফ অনার, ফ্রান্সের সিভিলিয়ান অনারে। আমাদের জন্য ওই যে ইয়ে তোমার পদ্মবিভূষণ হ্যান ত্যান, ফ্রান্সের হাইয়েস্ট অনার হচ্ছে লিজিয়ন অফ অনার, সেটা উনি রিফিউজ করেন, বললো আমি এই জন্য ওকে ধরা হয় উম, যে উনি রেবেল। কিন্তু উনি রেবেলের, মানে আমি বলছি কিভাবে ওর কাজ বদলে যায়, কিন্তু এই এই এইগুলো দেখলে, এই যে টাইম লাইনটা দেখলে মনেই হবে উনি রেবেল, এবং কিছুটা ছিলেন। এবার এইবারে আসি, এই যে ছবিটায় বাঁ দিকটা হচ্ছে সমস্ত ওই অ্যান্টি হিরো, ওয়ার্কিং ক্লাস, পেজেন্ট, এগুলো সব মডেল দিয়ে করা, এরা সব বসে আছে, জনই মানে কেউ চেনে না। ডান দিকটা হচ্ছে ইন্টেলেকচুয়াল সার্কেল, এই যে বোদলেয়ার বসে পড়ছে, এখানে সবাই কিন্তু যাদের মুখ দেখা যাচ্ছে তুমি মার্ক করতে পারো ওর প্যারিসের। তার আর মাঝখানে আর্টিস্ট বসে প্রকৃতি আঁকছেন, একটা নিউডের সঙ্গে রিয়ালিস্টদের রিলেশনশিপটা খুব মুশকিলের ছিল, কারণ তুমি যদি যা দেখবে তাই আঁকবে, তুমি তো রোজ তো নিউড ওভাবে দেখো না। ওনার নিউডকে তো দেখবো আমরা মানের ক্ষেত্রে নিউডটা কিরকম হয়, নিউডটা ওরা সাধারণত অ্যাভয়েড করতেন, কিন্তু উনি নিউডকে রাখছেন যে এই যে আর্টের এত কিছু মূলে নিউড, কিন্তু নিউডটা, উনি কিন্তু নিউডটা অন্য রকম, নিউডটা ওই রকম স্যানিটাইজ না, বেশ অকওয়ার্ড শরীর, ওর যে শরীরের খাঁজ টাঁজ গুলো ওই যেরকম পেন্টিং এ থাকে ওরকম ওরকম। আর এই যে বাচ্চাটা বেড়াল, বাচ্চাটা কেউ জানে না, আমরা জানি না আমরা কেন, বাচ্চাটা কি ইনোসেন্ট আই বা এরকম একটা কিছু। তো যাই হোক, এই যে আর্টিস্ট বসে রয়েছে মাঝখানে, আমার বাস্তব দুই বাস্তব, তার মানে দুই বাস্তব, উনি কন্ট্রাডিকশনটা বুঝতেন, প্যারিসের ইন্টেলেকচুয়াল সার্কেল আর এদিকে খেটে খাওয়া মানুষ, দুজনের মাঝখানে একটা স্বীকারোক্তি, এটা এটা একটা স্বীকারোক্তি, এটা রিয়েল আলিগরি বলছেন, মানে কিছুটা মজা করি। আহ, এইটা বিশাল ছবি, এটা একটা অদ্ভুত ওর জীবনের ওই সময়ে দাঁড়িয়ে,
যে গত 7 বছরের আমার জীবনের এটা সারবত্তা এই ছবিটার। আহ, তারপরে উনি উনি কিন্তু 1860-এর পর ওই উনি কিন্তু চলে যান নিউডে। নিউডটা নিয়ে রিয়েলিস্টে বললাম মুশকিল ছিল, উনি কিন্তু এই ধরনের নিউড করছেন। এবং তুমি দেখো এই এই নিউড আর এইখানে ওই সময় তোমার 73-এ করা আর এটা 68-তে করা, এই যে একাডেমিক পেন্টার বুগেরো, এর আমি অন্য প্রোগ্রামে দেখেছি, এই নিউড দুটোর মধ্যে তফাৎ দেখো। এই নিউড অনেক স্যানিটাইজড এবং অনেক সেক্সি, অনেক সেনসুয়াল, মানে অনেক মানে ইন্দ্রিয় জাগানো নিউড, ফিমেল নিউডের কথা বলছি। আর এর এখানে তুমি অকওয়ার্ডনেস দেখো না, প্রপোর্শন দেখো, বিশাল হিপস এবং একটা পা দেখ, খুব অকওয়ার্ড। মানে তখন আমাদের কাছে হয়তো অকওয়ার্ড লাগবে না, কারণ আমরা এত রকমের নিউড দেখেছি, কিন্তু এটা তখনকার পেন্টিং এ কেউ ভাবতেই পারতো না। ওর কাছে ওটাই, আমি যেরকম আমি 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 রিয়েলিটিতে যা দেখছি তাই করব, কিন্তু ওটা ওইরকম সাদামাটা অর্থে না। রিয়েলিটিতে দেখছি মানে যা দেখলাম তাই করলাম তা না। আমি তো টুইস্টের কথাটা আগেই বলেছি, এই অকওয়ার্ডনেসটা, এটা উনি ফটোগ্রাফির অকওয়ার্ডনেস পেন্টিং এ আনছেন। এইটা একটা বড় চেঞ্জ তখন। তা যাই হোক, উনি কিন্তু আর ওই স্টোন ব্রেকার্স, ওই যে শস্য ঝাড়া, ওদিকে আর যাচ্ছেন না। সুতরাং ওর 60-এর দশকের কাজ অনেক কি বলবো নির্লিপ্ত সেই দিক থেকে। এবার আসছি মিয়ে। মিয়ের এইটাও ওই যে স্টোন ব্রেকারের মতো, এদেরও কোনো পরিচয় নেই, এই নেই, কিন্তু এদের উনি আইডিয়ালাইজ করছেন। তুমি যদি এই এই যে এই দুটো জায়গায় দেখি যে আইডিয়ালাইজেশনটা আছে, তুমি যদি এই দুটোকে দেখো, দুটোর মধ্যে আহ, পরিচয় নেই, সেদিক থেকে মিয়ের কাজটা রিয়েলিস্ট বলা যায়। কিন্তু যেটা মিয়ের আছে ওর নেই। এই যে মিয়ের একটা দূরে এই যে এই শস্য ধরো একটা ফেড করে যাচ্ছে, এটার মধ্যে একটা আইডিয়ালিজম আছে। এই যে আহ, গ্রামীণ জীবনকে এলিভেট করা, সেটা কিন্তু পূর্বের নেই। পূর্বে একটু হার্শলি ওটাকে অ্যাব্রাপ্টলি ব্লক করে দিচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। আর এই দুটো ক্যারেক্টারের মধ্যে কোনো রকম আইডিয়ালিজম, পূর্বে আইডিয়ালিজম একদম আহ, মানে রিজেক্ট করেছে। মেয়ের কিন্তু একটা মনুমেন্টাল, এটা বিবলিক্যাল, যে ওদের যে এই যে জীবনকে ধারণ করা, সহ্য, জীবনের যে কষ্টকে সহ্য করা, স্টোইসিজম যেটাকে বল, স্টোইক উনি করছেন এটা। সুতরাং ওখানে একটা তফাৎ আছে। পূর্বে ওই দুদিকে পা দিয়ে দাঁড়িয়ে রোমান্টিসিজম রিয়েলিজমের দুদিকে পা দিয়ে দাঁড়িয়ে, মানে সুতরাং রিয়েলিজম সব সময় রোমান্টিসিজমের, কারণ দেখো রোমান্টিক নেচারে যাব, এটার মধ্যে তো একটা গিয়ে দেখার ব্যাপার আছে। সবাই ওটা করেনি রোমান্টিক সময়, বারবিজও করেছে। এই যে গিয়ে দেখ, ওখানে রিয়েলিজমের সূত্রটা আসছে। কিন্তু রোমান্টিসিজমের আবার অন্য, যে খুব রূপকের ব্যবহার, সাবলাইম নিয়ে বেশি মাথা কামানো, সেটা আবার রিয়েলিস্টদের অনেকের পছন্দ। মানে সুতরাং রোমান্টিসিজমের মধ্যেই রিয়েলিজমের বীজ আছে, কিন্তু আবার বিরোধিতাও, মানে আহ ওর সঙ্গে মিলবে না এরকম জায়গাও আছে। পূর্বে আহ সেই রোমান্টিসিজমের ওই দেখার জায়গাটা যদি বলেনি, কিন্তু সেটাকে এমন ভাবে উনি মোল্ড করেছেন, ওর সঙ্গে আর রোমান্টিসের আইডিয়ালিজম নেই, কিন্তু ডান দিকেরটা আছে। এইটা হচ্ছে দমিয়ের, তুমি ভেবে দেখো, এটা 1834-এ, এটা লিথোগ্রাফি প্রিন্ট, 1834-এ করা, রু Thomsonian 15 avril 1934, 15 এপ্রিল 1834। একটা ঘটনা ঘটেছিল। আহ এটা কিন্তু 1834-এ রিয়েলিস্ট মুভমেন্ট যখন থেকে, তার আগেই করা, উনি করছেন, উনি উনি নিউজ পেপারের জন্য করতেন। এটা লিথোগ্রাফি প্রিন্ট। তো কিছুদিন আগে, আমি এটা না বলে পারছি না, পশ্চিমবাংলার এক নামকরা কলা শিক্ষা প্রতিষ্ঠানের এক প্রফেসরের একটা লেকচার শুনছিলাম এই ইউটিউবে। তিনি এই ছবিটা দেখিয়ে বললেন, এগুলো সাধারণ মানুষ টান্স ঠিক আছে, যারা মদ খেয়ে পড়ে আছে, মদ খেয়ে জীবন তা আমি দেখলাম যে বাপরে, এটা একেবারেই তা না। আহ ওইটা আর কি জানা নেই। আমার যেটা জানা থাকে না, আমি কিন্তু পরে সংশোধন সংযোজনে লাগাই, মানে ওটা করে দিই। এটা হয়েছিল কি, রুথ হাসনিয়ান হচ্ছে একটা ওয়ার্কিং ক্লাস নেবারহুড, যেখানে কিছু ওয়ার্কিং ক্লাস এটা হচ্ছে 1830 1848 রেভলিউশনের মাঝখানে, যেখানে ওয়ার্কিং ক্লাস রা একটা ব্যাপারে প্রোটেস্ট জানিয়েছিল, প্রোটেস্ট, তারা একটা আন্দোলনের মধ্যে ছিল। ওখানে একটা বারে মদ খেয়ে, একটা একটা শুঁড়িখানায় মদ খেয়ে কিছু সোলজার
ফ্রেঞ্চ সোলজার, তারা বন্দুক টন্দুক নিয়েই মদ খেতে এসছে। মদ খেয়ে কি কোন বচসা হয়েছে, সমস্ত এই অ্যাপার্টমেন্ট, এরা সব মানে নিম্ন মধ্যবিত্ত অ্যাপার্টমেন্ট, মানে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট বাড়িতে দরজা ধাক্কিয়ে ঘরে ঢুকে ঢুকে ম্যাসাকার করেছিল। এরা এরা অ্যাকচুয়ালি গুলি খেয়ে পড়ে আছে, মারা গেছে। এই এটার যে মানে এই যে নাইট ড্রেস পরা, এই যে রাতের পাজামা পরা, এখানে এখানে দেখো বাচ্চাটাকে কিভাবে প্রোটেক্ট করতে গেছে, রক্ত এগুলো, এই দাগ, বাচ্চাটাকে কিভাবে প্রোটেক্ট করতে গেছে। আহ মানে বাচ্চাটা মারা গেছে, প্রোটেক্ট করতে গেছে, এদিকে আরেকজন মারা, মানে এইখানে আরেকজন। এটা অ্যাকচুয়ালি যে এটা সোশ্যাল প্রতিবাদ। তুমি এটা মদ খেয়ে পড়ে আছে সাধারণ মানুষ তো বটেই, আহ, মানে পরিচয়হীন, টোটালি অ্যান্টি হিরো। আহ, কিন্তু কিন্তু আহ, অন্যায় অবিচারের শিকার। এইখানে যদি আমরা যাই, এই যে অ্যান্টি হিরো কিন্তু রোমান্টিক যুগেও ছিল, যুগেই ট্রু অ্যান্টি হিরো। রিয়েলিস্টরা সেটা একটা অন্য জায়গায় নিয়ে গেছে। এই যে গোয়ার যে পেন্টিং, এটা অ্যান্টি হিরো তো। আহ এই যে লোকটা, তো এই সব সবাই তো অ্যান্টি হিরো। তা তার মানে এটার যে ডিরেক্টনেস, এই প্রিন্টার, এই দমিয়ের প্রিন্টার, ভাবা যায় না। আজকের মানে আজকে একটা ফটো টোটো ভিডিও দিয়ে, কিন্তু তখন 1834 সালে, এবং ওটা যে সরকারের কি অপদার্থতা, সোলজাররা গিয়ে মেরেছে, এক একটা বচসা হয়েছে, তারা মদ খেয়ে ফ্ল্যাটে ঢুকে ঢুকে সবাইকে গুলি করে মেরেছে। এটা মানে, এবং কত, আমার নাম্বারটা মনে নেই, বহু বেশ কিছু লোক ম্যাসাকার, সোশ্যাল রিয়ালিটি। এটা কিন্তু উনি আগেই করছেন 1834-এ। আবার উনি 1862-তে করছেন থার্ড ক্লাস ক্যারেজ। এই যে ঘোড়ার, এটা কিন্তু ট্রেনের ক্যারেজ নয়, আমি যতদূর জানি এটা ঘোড়ার গাড়ির ক্যারেজ। ওদিকে সেকেন্ড ক্লাস, ওদিকে দেখো একটু টুপি টুপি পড়া, একটু টপ হ্যাট পড়া, এদিকটা থার্ড ক্লাস। এখানে তোমার এই যে বাচ্চা নিয়ে এসে একেবারে, দাদা একেবারে উনি কিন্তু দমিয়ের ওই এলিভেশন অফ, মানে ছিল না, বরঞ্চ উল্টো, উনি মানে অনেকটা মানে আরো বেঁকিয়ে চুরিয়ে ক্যারিকেচারের জায়গায় নিয়ে যেতেন এটাকে। এই রুথ হসনিয়ান, এই রু, রু বাই দ্য ওয়ে, রু মানে হচ্ছে রাস্তা, হসনিয়ান রোড। তা এখানে ক্যারিকেচার করছেন না, কিন্তু ওর ম্যাক্সিমাম কাজে ক্যারিকেচার, এখানে ক্যারিকেচার করছেন মানে কিছুটা, মানে ক্যারিকেচার মানেই কিন্তু কার্টুন না, ক্যারিকেচার মানে হাসির ব্যাপার, ক্যারিকেচার মানে রিয়েলিজমকে বেঁকিয়ে চুরিয়ে আরেকটু অন্যদিকে নিয়ে যাও। এটা থার্ড, এটা উনি কিন্তু ওর এই যে সোশ্যাল, যে সামাজিক বৈষম্য, সেই জায়গাটা ওর সব সময় আছে, সোশ্যাল রিয়ালিটি। আহ আহ, উনি যে, তুমি যদি এইখানে দেখো, ওই মেয়ের সঙ্গে তফাতে, রিয়েলিস্ট মুভমেন্টকে আমি দুজনকেই বলছি, কিন্তু কোনো এলিভেশন নেই যে মানে একটা উঁচুতে তোলা গরিব মানুষকে, সেটা নেই ওর ছবি। সুতরাং এই যে যেমন আহ, এইটার সঙ্গে আহ, মেলে, কিন্তু এটাতে আবার ডান দিকেরটায় তোমার যে বৈষম্যটা সামনে দেখাচ্ছেন, উনি তো সেটা দেখাচ্ছেন না পূর্বে। পাথর ভাঙছে, এবার তোমার ভেবে নিতে হবে বাকিটা, এরা কি সমাজের কোথায় বিলং করে। তো ডান দিকেরটা একটা পরিষ্কার দেখা যায়, সেকেন্ড ক্লাস থার্ড। এই যে যা দেখছি, কি দেখছি এবং সেটাকে কিভাবে উপস্থাপনা করব, সেটা রিয়েলিস্টদের এক একজনের এক এক রকম ইয়ে ছিল, কারোর সঙ্গে কারো মিলতো মিলতো না। কিন্তু সোসাইটি, আমাকে তাকাতে হবে বাইরে, এই জন্য রিয়েলিস্ট মুভমেন্টকে পরবর্তীকালে বামপন্থীরা এত মূল্য দিয়েছে। এইবার হচ্ছে রোজা বনিয়র। রোজা বনরের এই পেন্টিংটা দেখছো, এটা প্রায় 17 ফুট লম্বা, আর 8.5 ফুট, 8 ফুটের ওপর টল। এটা আছে মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে, নিউ ইয়র্ক, আমি দেখেছি। এটা ওপরে একটা জায়গায় টাঙানো, এমনি এমনি দেয়ালে আই লেভেলে না, ওপরে টাঙানো, আনবিলিভেবল। রোজা বার্নারের হর্স ফেয়ার, ঘোড়া ঘোড়া বিক্রি করার জন্য যে ঘোড়ার এক্সিবিশন। আহ রোজা বার্নারের একটা ব্যাপার ছিল যে ওই যে মেয়ের যে মার্জিনাল আমি করে দেখাবো, এটা ছিল। আর হচ্ছে সেই না উনি, মানে এগুলো তো অবশ্যই সামনে করা না। এগুলো উনি 1850 to 55, এখানে ফটো তুললেও একটা ফটো সব আবছা হয়ে যাবে,
আমি ওর প্রসেসটা জানি না, কিন্তু এটা অবশ্যই মডেল দিয়ে করা। রেফারেন্সের জন্য ফটো ব্যবহার করেছিলেন কিনা জানি না, কিন্তু এই যে ঘোড়া, ঘোড়া তো একটা ব্যাপার আর্ট হিস্ট্রিতে, ওয়েস্টে ঘোড়া যে আঁকতে পারে, ঠিক এই ব্যাপারটা আর কি ওটা ছিল। কিন্তু উনি যে এই যে আহ, জন্তু জানোয়ার নিয়ে প্রচুর কাজ করেছেন, এবং ওর ওর পুরো রিয়েলিজমের এটা ওর এলিভেশন, এই জন্য ঘোড়াগুলো যেন অন্য গ্রহের একটা দেবতাদের ঘোড়া, এর এই যে এলিভেশন অফ দ্য অর্ডিনারি। কিন্তু কন্টেম্পোরানেইটি এইখানে উনি গ্রামের দিকে কাজ করে, বিশাল ছবি এটা, 8.5 ফিট লম্বা, প্রায় 9 ফিট লম্বা, প্রায় 6 ফিট উঁচু। কিন্তু এখানে ওই থ্রোয়ের সঙ্গে তফাৎটা হচ্ছে উনি কাজটাকে সামনে থেকে দেখাচ্ছে, যে এই যে পরিশ্রম, শ্রমকে উনি সামনে থেকে দেখাচ্ছে। আর থ্রোয়ের হচ্ছে ট্র্যাঙ্কুইলিটি, এই যে সুন্দর একটা, মানে এরা কাজ করছে, ক্যাটেল রয়েছে, কিন্তু ক্যাটেলের সঙ্গে যে একটা যেন মিলে মিশে যাওয়া, ওই রোম্যান্টিসিজমটা ওর নেই। ওর এই মাটি ফাটি গুলো যে, এই যে মাটি তুমি যদি তাকাও, এখানে সেই যে যেটাকে মাটি চষা বলে, দলা দলা, মানে এটার এটার যে রিয়ালিটিটা, এটার যে আহ, তাৎক্ষণিকতা, এটা অনেক বেশি আহ, ইয়ে আহ, পরিষ্কার প্রজাবর্ণের। আহ, ওর ছিল, উনি, ওর একটা খুব ইন্টারেস্টিং, ওকে লড়তে হয়েছে ইয়েদের ছেলে, মানে বয়েজ ক্লাব, তার সঙ্গে লড়তে হয়েছে আর্টের সোসাইটিতে। তবে উনি যথেষ্ট নাম করেছেন, ওর বাবা পেন্টার ছিলেন, না হলে হতো না। বিশাল বিশাল কাজে ওর একটা এই ছিল যে তুই ছেলেদের সঙ্গে পাল্লা দেওয়া, কিন্তু ওটা শুধু পাল্লা দেওয়া না, মিনিংফুল কাজ। তখনকার এই কিভাবে শহর থেকে গ্রামকে দেখছে, এই জিনিসগুলো ছিল। এইবার আসি মানের এই যে প্যারাডক্সিক্যাল রিলেশন উইথ রিয়ালিটি, এটা মানেকেই আমি বলবো একমাত্র এর মধ্যে। আচ্ছা, আমি এটা অন্য প্রোগ্রামে দেখিয়েছিলাম, বলেছিলাম যে এই এই যে যৌনকর্মী মহিলা তাকিয়ে আছে, এখন এর মধ্যে লেয়ার আছে। একটা হচ্ছে যৌনকর্মী তাকিয়ে আছে অডিয়েন্সের দিকে, এটা কেউ মানে আমি, আচ্ছা ওইগুলো বলার আগে রেফারেন্স, এটা রেনেসান্স পেন্টিং এর রেফারেন্স, রেনেসান্সের তাকানোটা দেখো, আর এটার তাকানোটা দেখো। রেনেসাঁসে একটু মাথাটা হেলিয়ে, আর এটা ডিরেক্ট। তখন ফটোগ্রাফি হতো, পর্নোগ্রাফিক ফটোগ্রাফি হতো। এই সব পর্নোগ্রাফিক না, এগুলো যেন ইউজিন দুরো, আর এইটা হচ্ছে ডেলাক্রো আর ড্রয়িং দুরো, ইউজিন দুরোর ফটো দেখে, এগুলো সফট পর্নো ফটোগ্রাফি, এগুলো পুরো পর্নোগ্রাফিক ফটো, এগুলো খুব চালু ছিল তখন। এই ধরনের রিক্লাইনিং নিউড, এখান থেকেও উনি ইনফ্লুয়েন্সড হয়েছেন। জাপানিজ প্রিন্ট, এই যে ফ্ল্যাটনেস, তার মধ্যে জাপানিজ প্রিন্টের ইনফ্লুয়েন্স আছে। আমি এর মধ্যে আর খুব বেশি ঢুকছি না। জাপানিজ প্রিন্টের যে রিয়েলিজম, সেটা আমি রিয়েলিজম ন্যাচারালিজমের প্রোগ্রামে বলেছিলাম, ওইখানে বিশদ আলোচনা করেছিলাম। তা এখানে কি হচ্ছে, যৌনকর্মী আমাদের দিকে তাকিয়ে আছে, এটা রিয়ালিটিতে ঘটে, ছবিতে কেন করবে, এটা একটা প্রশ্ন। তারপরে হচ্ছে এটা যৌনকর্মী তো না, এটাকে সবাই চেনে, পোর্ট্রেট, উনি নিউডের পোর্ট্রেট বদলে দেওয়ার কথা ছিল তখন, মানে রীতি ছিল, উনি তা করেননি। এটা ভিক্টোরিন মিউরে, খুব নামকরা মডেল। তাহলে ভিক্টোরিন মিউরে, তাহলে উনি উনি কি দেখাচ্ছেন, যৌনকর্মী আমাদের দিকে তাকিয়ে আছে, যেটা বাস্তবে হতে পারে কিন্তু ছবিতে হয় না, কিন্তু উনি ছবিতে করে দেখাচ্ছেন, বিদ্রোহ করছেন, এরকম কি? তাহলে যা দেখছেন তাই, মানে রিয়ালিটিকে, কিন্তু এটা তো রিয়ালিটি কি করে, এটা তো ভিক্টোরিন মিউরে, এটা তো ভিক্টোরিন মিউরের রিয়ালিটিটা উনি দেখাচ্ছেন, এটা ভিক্টোরিন মিউরে পোর্ট্রেট দেখে বোঝা যাচ্ছে, কিন্তু ভিক্টোরিন মিউরে তো যৌনকর্মী নন। যদিও ভিক্টোরিন মিউরের অন্য গল্প আছে। তখন মডেলরা সবাই আর্টিস্টদের সঙ্গে যৌন সম্পর্ক ছিল। ভিক্টোরিন মিউরে নিজে ছবি আঁকতেন, কোনোদিন পাত্তা পাননি, ওর শরীর নিয়েই সবাই ব্যস্ত ছিল। আমি ওই দিকটা তুলে রাখছি, ভিক্টোরিন মিউরে তো মডেল, তাহলে তো যৌনকর্মী, তার মানে তো এখানে এটার এটা বাস্তবের সঙ্গে কি সম্পর্ক? মানের বক্তব্য হচ্ছে সম্পর্ক এইটাই, ছবির একটা বাস্তবের সঙ্গে যে সম্পর্ক, এটা ফিকশন, এটা স্টুডিও করা, এটা বাস্তব নয়, কিন্তু আবার বাস্তব। এটা ভেবে দেখো, তুমি একটা নাটক করছো, নাটকটা তো ফিকশন, এটা তো কাল্পনিক,
কিন্তু নাটকটা যে করছো স্টেজে ওটা তো বাস্তব। নাটকটা যে ঘটছে এটা সেরকম ভাবে দেখো, এটা একটা ধরো নাটক হচ্ছে, নাটকের যে বাস্তব সেটা এখানে বাস্তব। নাটকে তো তুমি তো অ্যাক্টরকে চিনতে পারছো, কিন্তু আবার একটা রোল প্লে করছে, চরিত্র হয়ে দাঁড়াচ্ছে। এখানে ভিক্টোরিন মিউরে অলিম্পিয়ার চরিত্র হয়ে দাঁড়াচ্ছে, অলিম্পিয়া যে কনকুবাইন। তাহলে কি রিয়ালিটি কি, বাস্তব কি, এর আরেকটা স্তর আছে, আসছি। বাস্তব কি সেটা নিয়ে একটা প্রশ্ন এনে দিচ্ছে মানে, ভাবো কি ইন্টারেস্টিং। তারপরে আমি তো ব্ল্যাক যে দাসী, তাকে তো আমি অ্যাড করছি না এখানে, আমার সময় নেই, তাহলে তো আরো কমপ্লিকেটেড হয়ে যাবে। আরেকটা কি, যে মানের বক্তব্য যে তোমরা এত রেগে যাচ্ছ কেন। এক হচ্ছে এই যে ফ্ল্যাট পেইন্টিং এর যে রুল মানছে না, পেছনটা ব্লক করা, নুড, যে যে নগ্নিকা আসে আমার দিকে তাকিয়েছে তো আছে। আরেকটা হচ্ছে যে এই ভিক্টোরিন মিউরে আমার দিকে তাকিয়ে আছে, তাতে অনেকে অস্বস্তি ফিল করছে, কারণ তারা বউ বাচ্চা নিয়ে সালন দেখতে এসছে, সেখানে সেই আর্টিস্টরা অলরেডি ওর সঙ্গে যৌন সম্পর্ক আছে, সে তাকিয়ে আছে, অস্বস্তি। তখন তার ফটোগ্রাফি, আজকে আমরা পেন্টিং নিয়ে ওরম ভাববো না, তখন পেন্টিং নিয়ে ওরম ভাবতে, এ তাকিয়ে আছে মানে ভিক্টোরিয়ান মিউরে আমার দিকে তাকিয়ে আছে, সেটার একটা বাস্তব আছে। কিন্তু আবার ভিক্টোরিয়ান মিউরে যে তাকিয়ে আছে, ওর চরিত্রের অভিনয়ের দিক থেকে তাকিয়ে আছে, সেখানে একটা ফিকশন আছে। তার পিছনের বাস্তব হচ্ছে যে ভিক্টর মিউরের এদের সঙ্গে যৌন সম্পর্ক, মানে বাস্তব কি, কোন বাস্তবকে নিয়ে আমি ডিল করব, কোনটা আমাকে অস্বস্তিতে ফেলবে, কোনটা ফেলবে না, এটা ঘেঁটে দিচ্ছে মানে, মানে এমন ভাবে সামনে এনে দাঁড় করাচ্ছে যে আহ, একটা যৌনকর্মীর বাস্তব, ছবি কাল্পনিকতা সেই বাস্তবের উপর চাপছে, আবার ছবির নিজস্ব বাস্তব যে ভিক্টোরিন মিউরে অ্যাজ আ মডেল, আর যে যৌনতা সেটার সঙ্গে বাইরের অডিয়েন্সের সম্পর্ক, আহ, এই ওভারল্যাপের মধ্যে দিয়ে তুমি কোনটা নেবে কোনটা নেবে না। তার মানে কি রিয়েলিস্ট উনি, কিন্তু পূর্বের মতো আদৌ নয়। উনি রিয়েলিজমের সঙ্গে মানে বাস্তবের সঙ্গে ওর সম্পর্কটা, এটা কি বলবো, আহ, আমি জানি না ওটা বাংলা কি, রিফ্র্যাকশন বলে, একটা যে রিফ্লেকশন, যে প্রতিফলন, রিফ্র্যাকশনের বাংলাটা বলে দিও আলোচনার সময়। আমি আমার কতগুলো লজ্জার জায়গা আছে, যেহেতু আমি স্কুলে ইংলিশ মিডিয়ামে পড়তাম, আমরা তো সায়েন্স টায়েন্স এগুলো সব ইংরেজিতে পড়েছি। রিফ্র্যাকশনের একটা বাংলা আছে আমি জানি, আমার ঠিক মনে পড়ছে না। রিফ্র্যাকশন হচ্ছে যখন একটা কাঠিকে জলে ডোবাও, ওই কাঠিটা বেঁকা লাগে দেখতে, হ্যাঁ, ওটাকে বলে রিফ্র্যাকশন। ওটা তো বেঁকা নয়, ওটাতে আমাদের চোখ দেখছে ওভাবে। মানের সঙ্গে বাস্তবের, অ্যাজ আ রিয়েলিস্ট, ওর সঙ্গে বাস্তবের সম্পর্কটাকে আমাকে মনে হয় বলবো রিফ্র্যাকশন, পূর্বের থেকে বেশি রিফ্র্যাকশন, বাস্তবের সঙ্গে মানের রিয়েলিস্ট মনোভাবের যে সম্পর্ক। এটা দেখো, আহ, দারুণ সিন একটা, একটা পার্কের ওদিকে রেল লাইন, ধোঁয়া, এগুলো ট্রেনের ধোঁয়া, বাচ্চাটা বিস্ময়ে রেল লাইনে মানে ট্রেন দেখছে, ইঞ্জিন ধোঁয়াটা সরে গেলে ইঞ্জিন, আর এই মহিলা বই পড়তে পড়তে, ওর গভর্নেন্স বা কি হবে, কোলে একটা পাপি, বই পড়তে পড়তে একটা আনমনে তাকিয়ে আছে সামনের দিকে। এটা মানে কোনো একটা জায়গা যে স্টেশনের ওদিকে, রেলওয়ে, রেইনওয়ে, রেইনওয়ে কেন লিখেছি আমি জানি না, রেইনওয়ে না রেলওয়ে, রেইনওয়েই বোধ হয় নামটা। এটা এটা আমার অনেকদিন আগে তৈরি করা স্লাইড, দেখে নিতে হবে নামটা কেন রেইনওয়ে বলছে, কোনো একটা কারণ আছে, আমি পরের বার এটাকে মানে সংশোধন বা সংযোজন করে দেবো। তা এইটা, এই যে ফ্লিটিং সিনস অফ মডার্ন রিয়ালিটি মানে আছে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছ, দেখলে একটা বাচ্চা তার ফ্রকটার দিকে কত নজর দিয়েছে দাও, ওদিকে বিস্ময়, তখনকার বিস্ময়, এই ইয়ে আমার ট্রেন, লোকোমোটিভ, আর এদিকে একজন গভর্নেন্স বা তার যে ইয়ে মানে সঙ্গে যে কেয়ারটেকার, সে চুপচাপ, বা হয়তো রিলেটিভ হতে পারে, চুপচাপ তাকিয়ে আছে, বই পড়ছে, এটা রিল্যাক্স, অপসৃয়মান, তুমি যেতে যেতে দেখছো, যেতে যেতে দেখছো অপসৃয়মান দৃশ্য। হ্যাঁ, আহ, কিন্তু উনি আবার 1881-82-তে, যখন রিয়েলিস্ট মুভমেন্ট ওইভাবে আর অত স্ট্রং নেই, তখন উনি করছে, তখন উনি ইমপ্রেশনিজম, আমি পরে আবার আনবো এটাকে, দেখাবো ইমপ্রেশনিজমের সঙ্গে কি সম্পর্ক। বার
বার এট ফলিয়ে বেরজের। এখানে দেখো উনি এই পেছনে একটা বেসিক্যালি আয়না আছে, সোজা কথা। এইখানে দেখো দুটো পা, ট্র্যাপিজ দেখাতো আগে ওই বারে রাত্রিবেলা। আহ বার এট ফলিয়ে, এখানে একটা ঝাল লণ্ঠন, এ তাকিয়ে আছে। কিন্তু দেখো এইখানে এই ছায়ার সঙ্গে এ মেলে না। এখানে আবার একটি লোক আছে, যাকে যদি সত্যি করে এখানে, তাহলে লোকটাকে এখানে থাকার কথা। মানে এটা আয়না, কিন্তু আয়না আর এই যে আমি আমি এর ট্রিটমেন্ট নিয়ে আহ এটা তো তৃতীয় পর্ব, চতুর্থ পর্বে বলবো। এই যে পিছনে যে এটা কিভাবে ইমপ্রেশনিজমের দিকে যাচ্ছে, ট্রিটমেন্ট ওর ওই অলিম্পিয়ার ট্রিটমেন্টের সঙ্গে আমি কম্পেয়ার করব। একেবারেই মেলে না এগুলোকে। এখানে একেবারে উনি ইমপ্রেশনিজমের দিকে চলে যাচ্ছে। কিন্তু রিয়েলিজমের সঙ্গে সম্পর্কটা কি, উনি এই যে আয়না যা দেখায়, ঝপ করে দেখে প্রথম আয়নায় যা মানে আমাদের পিছনে আছে এই সিন, ফাইন। কিন্তু তুমি যদি ভালো করে দেখো, দেখবে মিলছে না। আয়নায় যা দেখায় সেভাবে কিন্তু ওই একটা অঙ্ক আছে তো, আয়নাতে একটা সায়েন্স, মানে ন্যাচারাল প্রসেস, ফেনোমেনা, সেদিক থেকে মিলছে না। ওই মহিলার যে প্রতিফলনে যিনি আছেন, ঝুঁকে আছেন একটু ওদিকে, ওই লোকটা ডান দিকে দেখা যাচ্ছে, ও কোথায় এখানে ছবিতে? মানে ওটা হতে পারে না। আয়না যদি অনেক অনেক ভাবে এইটা এইভাবে না রিক্রিয়েট করা হয়েছে, করে দেখা গেছে যে এটা কিভাবে আহ, সম্ভব বা সম্ভব না, দেখা গেছে এটা সম্ভব না। মানে আয়নার রিফ্লেকশনে ওকে থাকতে বাধ্য এর এদিক। তা উনি কিন্তু তাহলে কি, মানের কাছে রিয়েলিজমের যে আইডিয়া, সেটা কিন্তু ওই যা দেখছি তাই করছি, ইভেন মানে পূর্বে যে আমি যা দেখ, ওটা তো আছে, এটা তো দেখছেন উনি, বারে উনি যাচ্ছেন রাত্রিবেলা, সেইটা আছে। কিন্তু যা দেখছি, যেভাবে দেখছি সেভাবে করছি, আদৌ না। এটা কারোরই ক্ষেত্রেই একরকম, মানে ওই রকম না আমরা যেভাবে রিয়েলিজমকে বুঝি। মানের ক্ষেত্রে উনি আবার আয়না দেখাচ্ছেন, কিন্তু আয়না যা দেখায় সেটা উনি মানছেন না। ওর রিয়েলিস্ট ভাবধারা আবার পূর্বের থেকেও ভালো। আচ্ছা, আহ, মানে এটাকে বলা যায় ওর যেমন প্যারাডক্সিক্যাল রিলেশনশিপ টু ফটোগ্রাফি, এখানেও তাই। ফটো তুললে কি হতো, সেটা তো হচ্ছে না, কিন্তু ফটোর যে ভাবটা ওইখানে, এই পাটা কেটে যাওয়া, এটাকে উনি আনছেন, কিন্তু একটা টুইস্ট আছে। তাহলে রিয়েলিজমটা হলো, আমরা দেখি। আচ্ছা, তাহলে ঝপাঝপ আচ্ছা, কিছু কথা হয়ে যাক। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই বন হেয়ারের যখন আমরা ছবিটা দেখলাম, বন বন হেয়ার, বনার বনার বনের, বনার মানে সুসময়, হ্যাঁ, সুসময়, গুড টাইম, বনার। বনের যখন ছবিটা দেখলাম তখন মানে মনে হচ্ছে যেন একেবারে অরিজিনাল ফটোগ্রাফি দেখছি। মানে মানে অন্যান্যদের ছবির সাথে ওর একটা অদ্ভুত পার্থক্য। মানে আমরা মানে ফটো রিয়েলিজমে, এই ফটোগ্রাফিতে যেভাবে দেখি, মানে সেই কোয়ালিটি আর কি, মানে সেই ডেনসিটি, সেই আলোর সমস্ত কিছু পাচ্ছি। মানে এটা একটা অন্যদের থেকে একদম আলাদা। হ্যাঁ, আর মানে রীতিমতন, মানে এই যে বললে যে কাঁচের উল্টো দিক থেকে যেটা দেখছি, এবং তাতে করে স্লাইটলি একটা মোনো এফেক্ট, মানে এটা 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 একটা গ্লাসের উল্টো দিকে, মানে সেটাই সেটাই হওয়াটা খুব স্বাভাবিক। মানে মানে অরিজিনাল চোখের যে আমরা রিয়েল যেটা দেখবো, তা থেকে কোথাও একটা সেই জায়গাটা কিন্তু মানে তৈরি করেছে, মানে সেটা সাংঘাতিক একটা আচ্ছা, জায়গা। এটা এখানে একটা কথা বলি। এই যে এটা তো দেখলে রিয়েলিস্টদের স্টাইল ট্রিটমেন্টের সাথে এক একজনের এক এক রকম। তাহলে সেখানে ওরা আবারও বলতে হয় যে যদি স্টাইল এক একজন এক এক রকম, তাহলে আমি এটাকে স্টাইল বেসড মুভমেন্ট বলছি কেন? সুরিয়ালিজমে গিয়ে তা বলবো না, সুরিয়ালিজমকে আইডিয়া বেসড মুভমেন্ট বলবো, কারণ এক একজনের এক স্টাইল। এখানে তাহলে কেন বলছি, এখানে বলছি এই কারণে যে এই যে সুরিয়ালিজমে কে কি স্টাইলে করছে, ওটা অতটা ফ্যাক্টর না। তাদের অন্য জিনিস হয়। এখানে ওই যে স্টাইলিস্টিক তফাৎগুলো, নিজের যে ব্যক্তিগতভাবে যেভাবে ট্রিট করছে রংকে বা ফর্মকে, সেটা একটা তার রিয়েলিস্ট চিন্তার ফসল, তার নিজস্ব রিয়েলিস্ট চিন্তার ফসল। সেক্ষেত্রে আহ বনার হ্যাঁ একেবারেই আলাদা পূর্বে বা মানের থেকে, কারণ মিডল টোন উনি ইউজ করছেন, সেই জায়গায় তিনি ফটোগ্রাফি। কিন্তু এখানে একটা বড় আমি একটা কশন দিয়ে রাখি,
ওটা ফটো, প্রথমত তুমি রিপ্রোডাকশন দেখছো, সেটা আবার দেখছো জুমে। হ্যাঁ, হ্যাঁ, একদমই। এটার অনেক ঝামেলা আছে। তুমি তুমি যদি ওর ছবি সামনে থেকে দেখো, ওর ছবির মানে যে ব্রাশ ওয়ার্ক, প্রচুর ব্রাশ ওয়ার্ক রয়েছে। মানে ফিনিশ ওইরকম ভাবে ফিনিশ নয়, যেভাবে ফিনিশ ফটো রিয়েলিজম বলতে আমরা যে হাইপার রিয়েলিজম, তা নয় ওর ছবি একদম। ওরা একদম মানে প্রচুর ব্রাশ ওয়ার্ক আছে, মানে অসম্ভব একটা সুন্দর সার্ফ, মানে আমাদের কাছে সুন্দর সার্ফ, যে ঘোড়ার গা ফা। কিন্তু তোমার যেটা মনে হচ্ছে ফটো, মানে ফটোগ্রাফির মতো বলাটাতে একটা সমস্যা আছে। মানে সেটাতে তাহলে একটা খুব ওই মানে একটা অতি সরলীকরণ হয়ে যায় সম্পর্ক, তা নয়। আমাদের যেটা মনে হচ্ছে ফটোগ্রাফির কথা তোমার মাথায় আসছে, তার কারণ হচ্ছে অন্যদের তুলনায় ওর যে আলো ছায়া, হ্যাঁ, পুরো ডিফারেন্সটা। কিয়ারাস্কিউরো, হ্যাঁ, কিয়ারাস্কিউরো, হ্যাঁ একদম। এই স্টাইলের যে তফাৎ ইন্ডিভিজুয়াল, এটা এত ইম্পর্টেন্ট রিয়েলিজমের ক্ষেত্রে, সেই জন্য আমি এটাকে স্টাইল বেস মুভমেন্ট বলছি। কিন্তু ওর এটা তো বুঝতে পারছো, ওর যে ছবি এত বড় করা, ওই যে ঘোড়া, ষাঁড়, গরু, বলদ, এগুলোর মধ্যে এই যে আমি পুরুষের মতো পারি, এই ব্যাপারটা ছিল পরিষ্কার। মানে তখন মেয়েদের যারা, যাদের ছবি সালো টালোতে থাকতো, সব ছোট ছোট পোর্ট্রেট, ফুলের ছবি, বা এমনি একটা মডেল নিয়ে কিছু করলো কম্পোজিশন, কিন্তু ওই আকারে ওই যে স্কেল, ওটা ওর একটা জেন্ডারের ব্যাপার আছে এখানে, যে আমি করব। ইমপ্রেশনিস্টরা আবার দেখবে অন্যভাবে ভাবছে। মেয়ে, দুজন মেয়ে ছিল ইমপ্রেশনিস্ট গ্রুপ, মহিলা। তো এই আর কি। তো মানে হ্যাঁ, তুমি প্যারাডক্সিক্যাল তোমার, যে রিলেশনশিপ, সেটা কিন্তু মানের ক্ষেত্রে একেবারে খুব মানে হ্যাঁ কিন্তু মানের ডিস্টিংক্টলি ক্ষেত্রে আলাদা মানে করে। একা, আমি ওই জন্য মানেকে একা দিয়েছি। ওই রিলেশনশিপ ওরম ভাবে করবে বা কারণে। মানে আর কেউ তবে করে, হ্যাঁ। তুমি রোজা বয়নের ক্ষেত্রে যেটা বললে, ওটা তোমার অবজারভেশন ঠিক। আমি শুধু বলবো, ওই যে ফটোগ্রাফির মেনশনটা করছো, ওখানে একটা ফুটনোট দেওয়া, যে ফটোগ্রাফি আমাদের মনে হচ্ছে ফটোগ্রাফি, আর একটা হচ্ছে হ্যাঁ, তুমি হ্যাঁ। যে সামনে থেকে দেখছো না। আহ প্রথমত তুমি যখন ওই বিশাল পেন্টিং এর সামনে দাঁড়াবে, তোমার ফটোগ্রাফি টোটোগ্রাফি মাথায় থাকবে না। মানে ওর যে মানে তার যে সারফেসের যে মজা, সেটা তোমার টেনে নেবে ওই ওপরে থাকলে, ওই হর্স ফেয়ার। এটা ফটোগ্রাফির কথা মাথাতেও আসবে তোমার। এটা এইখানে ছোট জায়গায় দেখে ওটা মনে হচ্ছে, ওইটা একটুখানি কোয়ালিফাই করে দেওয়া উচিত। আচ্ছা, তুমি যেটা বললে রিয়েলিজম 1840 সে শুরু হয়ে 1870, এই হ্যাঁ টাইম মোটামুটি। ফ্রেমটা তো। হ্যাঁ, এবার মুশকিলটা হয়, আমরা যদি দেখি আমাদের চারপাশে আহ, এখনকার সময় যা কিছু, তারা ধরো কেউ এরকম একটা ছবি আঁকছে দৃশ্যমান জগতের সাবজেক্ট নিয়ে দেখে আঁকছে, বা মন থেকে ওইটাকে রেফারেন্স ধরেই আঁকছে। এবং সে সেটাকে দাবি করছে রিয়ালিজম, বা বলছে এরকম একটা যে বলা এই কথাগুলো আছে, সেইটা তাহলে কি? এই দাবিটা কি করা যায়, বলা যায়? আজকে, না আজকে ওই দাবিটা করতে গেলে মানে রিয়েলিজমের তো পরবর্তীকালে আমি এটা যেতে যেতে বলবো, রিয়েলিজমের ডেফিনিশন আগে অন্য প্রোগ্রামও বলেছি। আজকে ওটা দাবিটা করতে গেলে, আজকে রিয়েলিজমের আর কোনো পেন্টিং এর ক্ষেত্রে, পেন্টিং স্কাল্পচারের ক্ষেত্রে রিয়েলিজমের আলাদা আলাদা করে দাবি থাকতে পারে না। আজকে যে দাবিটা আছে হাইপার রিয়েলিজম, সেটা অন্য। হাইপার রিয়েলিজম, রবীন্দ্র রেড্ডি স্কাল্পচার হাইপার রিয়েলিস্ট। হ্যাঁ, হাইপার রিয়েলিজম অন্য জিনিস, সেটাকে আমি আগে অন্য প্রোগ্রামে বলেছি, এখানে আমি অন্যভাবে বলবো পরে যখন আর দেরি আছে। আজকে যদি কেউ বলে রিয়েলিজম, এটা না, এটার কোনো মানে হয় না এই দাবিটা। মানে কারণ রিয়েলিজম বলতে তাহলে তাকে পরিষ্কার করে ব্যাখ্যা করতে হবে। আজকে সে ওই যে বললাম, আজকে আর্টের লাইনে রিয়েলিজম বলতে 99% লোক বোঝে ওই যে ফিনিশ করে কিয়ারাস্কিউরো, ওটা গার্বেজ, ওটা নয়। রিয়েলিজম যদি হিস্ট্রি থেকে বলো, ওটা নয়। ওটা হচ্ছে রিয়েলিজমের কি বলবো, খুব ভালগার একটা আহ আহ, দৃষ্টান্ত। তুমি যদি আজকে বলো আমার রিয়েলিজম, আমি মনে করি এটার কোনো দাবি থাকতে পারে না রিয়েলিজম। আমরা খুব কথার কথা বলতে পারি এই ছবিটা রিয়েলিস্টিক। হ্যাঁ, অনেক সময় আমরা ব্যাখ্যা তো করি না, লেখে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার কাজের মধ্যে এটাকে আমি রিয়েলিজম, রিয়েলিস্টিক আর রিয়েলিজম দুটো তফাৎ। রিয়েলিজম বলছি আমার কাজের ধারায়, এটা তাকে তাহলে ব্যাখ্যা করতে হবে কিভাবে এটা রিয়েলিজম ইতিহাস থেকে নিয়ে। আর
যদি ইন্ডিয়ান আর্টিস্ট হয়, ইন্ডিয়ার ক্ষেত্রে রিয়েলিজমের ওই জায়গাটা এসে কিভাবে তার কাজে আহ, ঢুকছে, এবং আজকে তার সবচেয়ে বড় কথা, আজকে এটার প্রাসঙ্গিকতা কি, এই যে রিয়েলিজম তার প্রাসঙ্গিকতা কি। আবির কর্মকার যে কাজ করে ওটা কিন্তু হাইপার রিয়েল, ইটস নট রিয়েলিজম, ইটস হাইপার রিয়েল। দুটোর মধ্যে একটা মানে রিয়েলিজমে হাইপার রিয়েলিজমে চলে গেছে 60-এর দশকে, হাইপার রিয়েল কাজ করে, দ্যাট ইজ নট। আমরা বলে ও দারুণ রিয়েলিস্টিক, এটা কথার কথা বলছি, কিন্তু আমি যদি বলি ইজম দিয়ে রিয়েলিজম, আবির কর্মকারের কাজ রিয়েলিজম নয়, হাইপার রিয়েল। দুটোর মধ্যে অনেক তফাৎ। হাইপার রিয়েলিজম কি সেটা পরে দেখা যাবে, কিন্তু হয়তো হাইপার রিয়েলিজম সে বলতে চায় যার কথা বলছো, কিন্তু রিয়েলিজম বলছে, সেটা তার এডুকেশনের প্রবলেম। কিন্তু রিয়েলিজম আজকে যদি বলে আমার কাজের ধারা রিয়েলিজম, এবং আমি ইতিহাস থেকে নিয়ে বলছি, পশ্চিম থেকে নিয়ে, তারপরে ইন্ডিয়া থেকে নিয়ে, ইন্ডিয়াতে ঢুকছে, ইন্ডিয়ার নিজস্ব ধারায় কিভাবে সেটা মানে কম্বিনেশন হচ্ছে, তাহলে তাকে পরিষ্কার ব্যাখ্যা করতে হবে। এবং শেষ ব্যাখ্যাটা হচ্ছে, শেষ ধাপে সেই যে দাবিটা করছে, এটা আজকে প্রাসঙ্গিকতাটা কি, আজকে পেন্টিং বা স্কাল্পচারে বা ইভেন ফটোগ্রাফিতেও রিয়েলিজম বলতে তুমি কি বোঝাচ্ছ, হোয়াট ইজ রিয়েলিজম আজকে। এমনি তুমি ফটোগ্রাফি বা ভিডিওতেও যে যে রিয়েল, আজকে কোনটা রিয়েল কোনটা রিয়েল না আমরা এমনি জানি না। যে কোনো ফটোগ্রাফ যে কোনো ভাবে তোমাকে প্রেজেন্ট করে, এআই, এআই এর যুগে, এআই কে যদি তুমি নিয়ে আসো, এআই এর যুগে রিয়েল, রিয়েল কোনটা সেটাকে তুমি কিভাবে এস্টাবলিশ করবে, আর এরকম একটা ছবি আঁকার মাধ্যমের মধ্যে দিয়ে, এটা তোমায় এখন কে ভাবছে এআই নিয়ে? তোমাকে আজ তুমি যে, আমি বলছি না পারা সম্ভব নয়, কিন্তু জেনারেলি আমি বলবো যেভাবে রিয়েলিজমকে দেখা হয় পেইন্টারদের মধ্যে, অনেকটা স্কাল্পচারদের ক্ষেত্রে অনেক, এত ভেঙেছে স্কাল্পচার, এবং স্কাল্পচারের ভাঙাটা এত র্যাডিক্যাল যে সেখান থেকে রিয়েলিস্টিক স্কাল্পচার, রিয়েলিজম আছে আমার স্কাল্পচারে। রিয়েলিজম মানে তাত্ত্বিক দিক থেকে রিয়েলিজম, টেকনিকের দিক থেকে না। টেকনিকের রিয়েলিজম থাকতে পারে, এটা কিন্তু তফাৎ করে। এই যে আমরা যে আর্ট কলেজে বুঝি রিয়েলিজম, সেটা আমরা টেকনিক্যাল জায়গা থেকে রিয়েলিজম। আমি যে আজকে যে আর্ট মুভমেন্টের কথা বললাম, এটা হচ্ছে রিয়েলিজম তাত্ত্বিক জায়গা থেকে। আজকে তাত্ত্বিক জায়গা থেকে যদি কেউ মনে করে তার ছবিতে রিয়েলিজম আছে, তাহলে তাকে ব্যাখ্যা করতে হবে ভাই। আমার মনে হয় না আজকে পেন্টিং এ রিয়েলিজম তাত্ত্বিক দিক থেকে আর তার কোনো প্রাসঙ্গিকতা আছে। যদি কেউ অন্যরকম ভাবে সে ব্যাখ্যা করুক, দেখি কিরকম হয়। আহ, এই বারবিজন স্কুল আর এ- রিয়েল রিয়েল আহ, হ্যাঁ, রিয়েলিজমের মানে যে বাস্তবতাকে বা যে বিষয়বস্তুকে ধরেছে, এটা প্রায় মানে দুটো মুভমেন্টে প্রায় কাছাকাছি, মানে ভিজুয়াল জায়গা থেকে প্রায় কাছাকাছি তো। হ্যাঁ, সেক্ষেত্রে মানে বারবিজন স্কুল রিয়েলিজমের থেকে আলাদা কোথায়, মানে? হ্যাঁ। বারবিজন স্কুলে প্রথমত হিউম্যান সেন্টার্ড নয়, ওটাতে ল্যান্ডস্কেপ সেন্টার্ড, এটা একটা। রিয়েলিস্টরা ল্যান্ডস্কেপ থাকতে পারে, কিন্তু ল্যান্ডস্কেপ থেকে মূল ব্যাপার নয়। ল্যান্ডস্কেপ যদিও পূর্বের ওই রিয়েল আলিগড়িতে মাঝখানে ল্যান্ডস্কেপ আঁকছে পেন্টার, সেটা প্রকৃতির একটা রেফারেন্স, মূল মানে চাপ জোরটা ওখানে না। আর দ্বিতীয়ত হচ্ছে ওই বারবিজদের মধ্যে, বারবিজ পেন্টারদের মধ্যে ওই যে রোমান্টিকতার জায়গাটা ছিল, একটা আইডিয়া। রিয়েলিস্টদের মধ্যে ওই যে এগুলো তো কোনোটাই ওরকম বাক্সে বন্ধ করা ব্যাপার না, মেয়ের মধ্যে আছে তো। ওই তো গ্লিনার, আমি তো দেখালাম গ্লিনার এবং অন্য ছবিটা, ওটা তুই বারবিজও বলতে পারো, রিয়েলিস্ট বলতে পারো। রিয়েলিজমে তুমি যদি কুর্বের দিকে তাকাও, মানের দিকে তাকাও, আহ ডমিয়েরের দিকে তাকাও, তাহলে বারবিজন থেকে তারা একদম সরে এসছে। তাদের মধ্যে কোন রকম ওই ওই রোমান্টিক যে যে ভাবধারা, ওটা থেকে বেরোচ্ছে, মানে ওদের একটা পয়েন্ট ছিল, ওটা আমরা বেরোবো, সেইখানে তফাৎ। তবে সবচেয়ে বড় তফাৎ হচ্ছে ল্যান্ডস্কেপ সেন্টার। বারবিজনের ওই যে আমার গ্রামীণ পরিবেশকে ধরবো, গ্রামীণ জীবনকে ধরবো, সেইটা একটা বড় জায়গা ছিল। আর কিভাবে ধরবো তাদের ওই যে একটা শান্ত জীবন, সেটা তাদের যে পভার্টি তো আমি দেখাচ্ছি না।
বারবিজনরা কোনোদিন এই আবার বলবে মেয়ে আছে, হ্যাঁ মেয়ে দেখিয়েছে, ক্লিনার ওই যে খুদ কুড়াচ্ছে, পভার্টি দেখিয়েছে। এমন যে দেখায়নি তা না, কিন্তু আর কেউ দেখায়নি, মেয়ে ছাড়া কেউ দেখায়নি। সুতরাং ওরকম শার্প তফাৎ না, কিন্তু এটা হচ্ছে একটা গ্রে মানে স্লাইড। এখান থেকে বারবিজন থেকে রিয়েলিজম মুভমেন্টে যাচ্ছে, শার্প তফাৎ না। তবে এটা বোঝার দরকার, রিয়েলিজম বুঝতে অসুবিধাটা হয়, এটা বললাম। রিয়েলিজম যে মুভমেন্টটা, সেটা বুঝতে গেলে তাত্ত্বিক জায়গাটা বুঝতে হবে, দার্শনিক জায়গাটা বুঝতে হবে, অনেক বেশি জরুরি। টেকনিক, ইয়ে, স্টাইল কিরকম দেখতে লাগছে, ভিজুয়াল জায়গাটা আহ ওটার সঙ্গে জড়িত। ওটা না বুঝলে, ভিজুয়াল দার্শনিক জায়গাটা না বুঝলে ভিজুয়াল জায়গার কোনো তুমি কুল করতে পারবে না। কারণ মানে আর পূর্বে তো আলাদা, পূর্বে আর দমিয়ের আলাদা, দমিয়ের আর বনিয়র ওই একটা বারবিজর, বনের হচ্ছে বারবিজর যে ধরনটা, ওটাকে উনি আইডিয়াল করছেন, আইডিয়ালাইজেশন, কিন্তু ওটাকে উনি এমন বড় করে এমন সামনে থেকে ঘোড়া বা বলদ দেখাচ্ছেন, ওটা কিন্তু ওরা দেখায়নি। ওদের ট্র্যাঙ্কুইলিটিটা বনয়রের ছবিতে নেই, ট্র্যাঙ্কুইলিটিটা নেই, কিন্তু এলিভেশন আছে। পশু মানে জন্তু জানোয়ারকে উনি একটা অন্য লেভেলে তুলছে, বিস্ট অফ বার্ডেন, এরা মানুষকে সার্ভ, এই এই জায়গাটা আছে। সেখানে একটা রোমান্টিক ছোট্ট করে একটা দাগ থেকেই যায়। আহ পূর্বে আমি বলবো একেবারে বেরিয়ে এসছে রোমান্টিক, মানে রিয়েলি। সেই জন্যই পূর্বে মানে স্টেরিও টাইপ করতে গেলে রিয়েলিজম মুভমেন্টটাকে পূর্বের নাম করে সবাই, পূর্বের নাম করে। পূর্বে একেবারে আমাকে দেবদূত দেখাও তবে আঁকবো টাইপের কথাবার্তা। তাহলে ঠিক আছে, চলো আজকে এইটুকুই থাক। আমরা পরের দিন আমি এর পরের দিন ইমপ্রেশনিজমে যাবো।